lawn. আমার মনে হয় তোমরা এই চিত্রটা দেখে অনেকেই ইমাজিন করতে পারো যে there is a space with green grass and it looks almost uniform size, shape, color. So the definition could come from that view that a lawn can be defined as a piece of land thickly covered with uniformly green soft grass. যে ভিউটি আমরা একটু আগে দেখেছিলাম তারই সেটির কিন্তু বলছে এখানে যে lawn can be defined as a piece of land thickly covered, খুব ঘনভাবে covered with uniformly soft green grass. বেশ কয়েকটি শব্দ uniform, that should be uniform, and grass should be green and soft. There are many kinds of grass. All grass are not soft. Some are spiny, some are hard, some are rush. So grass also has a good criteria. They should be softer. So আমরা এরপর একটা list of grass we can have to see here. যে কোন গাছগুলো আসলে সফট গ্রিন থাকে সেগুলোকে আমরা we can use as a lawn grass. A good lawn can be compared, তুমি যদি compare করতে চাও, can be compared with a cushion like velvet carpet. সবার বাসাতে you have a good carpet at your drawing room, এবং সেখানে তুমি যদি পা দাও খালি পায়ে, অবশ্যই কার্পেটের উপরে খালি পায়েতে উঠতে হবে. You'll feel a good pleasure and feelings. সেটাই বলছে যে good lawn can be compared with a cushion-like velvety carpet that giving pleasure to your sight and feeling. So এটি আমাদের মাঠে হোম গার্ডেনের সামনে অথবা পার্কের মাঝখানে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশে একটা ছোট্ট ল্যান্ডস্কেপের মধ্যে একটা লন থাকবে ছোট্ট, সেটির সিনারিওটা এরকম. আমরা যদি পরে যাই তাহলে দেখবো এর ফাংশনটা আসলে ইউটিলিটিটা কি. হোয়াট ইজ দ্য ফাংশন অর ইউটিলিটি অফ লন? দ্য লন ইজ দি হার্ট অফ এনি গার্ডেন. আমি বলছি হোম গার্ডেন, পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গার্ডেন, যে কোনো গার্ডেনের ইট ইজ এ হার্ট পয়েন্ট, সেন্টার পার্ট. এনি পিপল when move to a lawn, move to a home garden, then they will see the lawn first. অর্থাৎ আমাদের চোখটা লনের উপরে পড়বে, যেটা ওপেন স্পেস থাকবে, সাব গ্রিন গ্রাস থাকবে, ইউনিফর্ম থাকবে. সেটা বলছে ইট ইজ দি হার্ট অফ এনি গার্ডেন and it is the center place around which all other garden elements are placed. অর্থাৎ গার্ডেন কম্পোনেন্টস তোমাদের প্রবাবলি জানা আছে যে অন্যান্য গার্ডেন কম্পোনেন্টস যেগুলো থাকবে সেগুলো কিন্তু এই লনের চারিদিক দিয়েই হলো যে অ্যারেঞ্জ করা থাকবে. লনের মাঝখানে লন যেটা সেটা ফ্রি স্পেস, ওপেন স্পেস, সেন্টার স্পেস, আর তার চারিদিকে যেগুলো থাকবে দে আর প্লেসড ইন সাবঅর্ডিনেট অর্ডার, সেগুলো ক্রমান্বয়ে সাজানো থাকবে. লন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এ গার্ডেন বিকজ দ্য টোটাল ইফেক্ট প্রাইমারিলি ডিপেন্ড অন ইট. অর্থাৎ একটা বাগানের যে ইফেক্ট বলতে যে মানে একটা বাগানটা ভালো না মন্দ সেটি যদি কেউ বলতে চায়, সেটি বেসড অন লনের উপরে মূলত বেসিস করেই সেটা কিন্তু র্যাঙ্কিং করবে, গ্রেডিং করবে. সেটাই বলছে যে মেইনলি ইফেক্টটা নির্ভর করে লনের উপরে. আর এটা হচ্ছে ইট ইজ দ্য বেসিক ফিচার্স, therefore it is a basic feature. আমরা তো বলছি এটি মূল বিষয়টি. Then someone can have a screenshot or photoshot from here. Then I will go for next slide. Then next slide দেখতে পাচ্ছি we have another function. It increases the appearance of home. If you have good home and if you have a lawn in front of your home appearance must be increased. It increase the appearance of home, enhance its beauty. অর্থাৎ যে কারোর বাড়ির যে লন থাকে সেটা কিন্তু বাড়ির বিউটি বৃদ্ধি করবে. লন ইজ দি সোর্স অফ চার্ম অ্যান্ড প্রাইড. আসলে যাদের লন আছে তাদের তো চার্ম অ্যান্ড প্রাইডের একটা বড় সোর্স এইটি. অ্যান্ড it reduces tension of the mind after a day long hard work. এটা একটা ইন্টারেস্টিং স্টোরি. দেখো ইউজুয়ালি তোমরা যখন লেভেল 1 এর পরীক্ষা দিয়েছো, 1-2 পরীক্ষা দিয়েছো, প্রতিটা হলের সামনে কিন্তু একটা লনের মতোই আছে, যেহেতু ইউনিফর্ম শেপ না, ইউনিফর্ম গ্রাস নেই, বাট
it has a open space in every student hall, সেটি male hall basically. So সেখানে আমরা যাই নর্মালি বিকেলবেলা তোমরা সবাই বের হও, ইভেন যে ছাত্রটি অন্য সময় বের হয় না কিন্তু পরীক্ষার সময় বিকেলে বের হয়ে বাইরে একটু খোলা জায়গায় দাঁড়িয়ে থাকে ওই লনের মধ্যে, অর্থাৎ ওপেন স্পেস এসে দাঁড়িয়ে থাকে, সেখানে ফ্রেশ এয়ার, সেখানে থাকলে তার টেনশন রিলিজ হয়। ইউজুয়ালি প্র্যাকটিক্যালি তোমরা খেয়াল করে দেখো আসলে তাই হয় বিধায় দেন আফটার সানসেট ইউ ব্যাক টু ইয়ার রিডিং টেবিল, দেন দেখা যায় যে তুমি এনার্জি রিগেইন করো এবং আবার ফ্রেশলি নতুন করে পড়াশোনা শুরু করতে পারো। দ্যাট মিনস lawn is the source of charm and pride as well as it reduces the tension of your mind, যেটি পরে কাজ করার জন্য একটা এনার্জি দেয় তোমাকে। তো বেসিক্যালি 75% of the beauty of any garden it depends on হলো একটা গুড লন। যে কোনো বাগানেরই যে লন থাকলে সেটির মোস্ট অফ দি বিউটি হলো নির্ভর করবে লনের উপরে। আমার মনে হয় যে if someone wants to get a photo shot or screenshot you can have from here. Then development of a lawn, একটি লন কিভাবে তৈরি করব। লনের আইডিয়া মোটামুটি তোমাদের একটা হয়ে গেছে, একটা সুন্দর খোলা জায়গা, সেখানে ঘাস গ্রো করব। আসলে লন গ্রাস কিভাবে করব তার জন্য কতগুলো স্টেপ আছে। there are several steps to develop a lawn. প্রথমে তোমাকে site selection, soil selection, soil preparation, grass selection, then grass planting, and then maintenance of the grass. That is the whole process. So এখানে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, একটু হার্ড হবে এবং একটি খুব স্মার্ট হবে না হয়তো বা। The following steps are to be taken to make a lawn. Number 1 is site selection. এখন ব্যাপার হলো হোম গার্ডেনের সামনে আমার জায়গায় তো একটা, তার মধ্যে আবার কোথায় সিলেকশন করবো অনেকে বলতে পারো। বেসিক্যালি সে জায়গার মধ্যে যে জায়গাটা আসলে একটু ওপেন সানি সেখানটাই সিলেক্ট করতে হবে, বিকজ গ্রাস ক্যানট গ্রো আন্ডার শেড। যে কোনো ঘাসই মোস্টলি 1-2 স্পিসিস ছাড়া অধিকাংশ ঘাস ক্যানট গ্রো। Therefore the site for lawn should be sunny and open space. তো অ্যাটলিস্ট যে জায়গাটুকু আছে সেটার মধ্যেই যে জায়গাতে তোমার সানলাইট পড়বে সেখানটাকে বেছে নিতে হবে ফর লন। এই সাইট সিলেকশনটা কিন্তু তোমার সানি অ্যান্ড ওপেন স্পেস সিলেক্ট করার জন্য। দ্য ল্যান্ড শুড বি হাই উইথ জেন্টল স্লোপ, অ্যানাদার পয়েন্ট। কারণ লন যেখানে করবা সেটি যদি হাই না হয়, রেইন ওয়াটার ওর এনি কাইন্ড অফ আর্টিফিশিয়াল ওয়াটার ক্যান স্ট্যাগনেন্ট ওভার দেয়ার। আর যেখানে ওয়াটার স্ট্যাগনেন্ট থাকবে ওখানে লন হবে না। লন কেন? একমাত্র রোপা এমন বড় বড় ধান ছাড়া সেখানে কিছু হবে না, কচুরিপানা ছাড়া। এখানে অবশ্যই মানে ওপেন হতে হবে এবং ওয়েল ড্রেইনড হাইল্যান্ড হতে হবে। জেন্টল স্লোপ বিকজ যাতে রেইন হলে ইমিডিয়েটলি পানিটা তোমার ওখানে স্টে না করে চলে যেতে পারে, এই জন্য স্লাইটলি স্লোপি ল্যান্ড হতে হবে। না থাকলে সেটি স্লোপি করে নিতে হবে, সেটি আমরা প্রিপারেশনে দেখবো আর একটু পরে। সাইট সিলেকশনের পরে আমরা সয়েল সিলেকশন, দিস ইজ অ্যানাদার পয়েন্ট। যে আমার যে সয়েলটা আছে সেই সয়েলটার বাইরে তো নিতে পারবো না, বাট সেখানে একটু আইডিয়া হলো যে সয়েলটা হতে হবে লুমি, বেস্ট ফর গুড লন, বাট এবং সেই সয়েলটা এনাফ ময়েশ্চার থাকবে। এখন বাসার আমার হোম গার্ডেনের সামনে যে সয়েলটা আছে হয়তো এরকম না, কিন্তু সেটাকে অ্যামেন্ডমেন্ট করে নিয়ে স্যান্ডি লুমি বা গুড কন্ডিশন করে নিতে হবে, সেটা কিছু প্রেসক্রিপশনও আছে। তো লুমি সয়েল ইজ দ্য বেস্ট ফর গুড লন and the soil must retain enough moisture for grass. Basically ঘাস তো কন্টিনিউয়াসলি ময়েশ্চার নেবে। এখন রেইনি সিজনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিটাকে আমি স্ট্যাগনেন্ট করাচ্ছি না, দ্যাট শুড বি ড্রেইনড আউট ইমিডিয়েটলি as soon as possible, rather stay long time. এখানে বলছি ময়েশ্চার থাকতে হবে, এখানে ঘাস ফ্রেশ গ্রিন রাখতে গেলে অলওয়েজ ময়েশ্চার থাকবে, নট দ্যাট পানি থাকবে। পানি থাকলে ঘাস থাকবে না, কিন্তু ময়েশ্চার মিনস দ্যাট সেখানে আপটেক করার মতো ময়েশ্চার থাকতে হবে, যেটা পানি সে খেতে পারবে, সেটি গাছ নিতে পারবে। পিএইচ রেঞ্জের কিছু ক্রিটিক্যাল বিষয় আছে, যেটা পিএইচ রেঞ্জ শুড বি 5.5 to 6. That means the land pH should be slightly acidic level. So the values here, it looks acidic, 5.5 to 6. If the pH is very low, যদি খুব বেশি কম থাকে, in that case that is means that severe acidic soil হয়, that case কিন্তু ঘাস হবে না, ঘাস মারা যাবে। Therefore সেখানে you have to add
লাইমস্টোন বাজারে কিনতে পাওয়া যায়। লাইমস্টোন পার স্কোয়ার মিটার হিসাবে হাফ কেজি পার স্কোয়ার মিটার জায়গার জন্য হাফ কেজি লাইমস্টোন কিনে, অর্থাৎ তোমার যতটুকু জায়গা তোমার হবে বর্গ মিটারেই তো, যে কোনো জায়গা তো বর্গ মিটারেই মাপে, দৈর্ঘ্য প্রস্থ মেপে কত স্কোয়ার মিটার হলো সেই স্কোয়ার মিটার অনুযায়ী হাফ স্কোয়ার মিটার 2 স্কোয়ার মিটারের জন্য হাফ কিলোগ্রাম লাইমস্টোন। ইফ অ্যালকালাইন সয়েল, যদি পিএইচ খুব বেশি থেকে যায় হয়ে যায় বা আসে মাটিতে, in that case that should be amendment by using calcium sulfate. এখানে similarly per meter square dose হাফ কেজি ক্যালসিয়াম সালফেট তোমার অ্যাপ্লাই করলে সয়েলটা অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে, সেটি ওই 5.5 থেকে 6 মধ্যে চলে আসবে পিএইচ। But at least a depth of 25 to 30 centimeter, অর্থাৎ this much depth soil. আমাদের ফিল্ড সয়েলগুলো মূলত 15 থেকে 18 সেন্টিমিটার ডেপথে আছে, যেগুলো আমরা সিরিয়াল ক্রপস, রাইস, হুইট, মেইজ করি যেখানে সেখানে, তার চেয়ে কিন্তু একটু বেশি ডেপথের সয়েল লাগবে একটু ভালো লাল পেতে গেলে। এটি হলো সয়েল ক্রাইটেরিয়া এবং এর ডেপথ অফ সয়েল। আমরা এরপরে যাব হাউ টু প্রিপারেশন অফ সয়েল, অর্থাৎ আমরা যে সয়েলটা যেভাবে হোক সিলেক্ট করলাম সেটা প্রিপারেশন করতে হবে। ফিল্ড ক্রপসের ক্ষেত্রে খুব সিম্পল, ফিল্ড ক্রপস হোক গার্ডেন ক্রপস হোক, সেগুলো বলি যে 5 to 6 ডিপ প্লাইং ফলোড বাই ল্যাডারিং, দেন ক্লটস আর ব্রেকিং। এখানে একটু ডিফারেন্ট, এখানে ঘাস গ্রো করবো, তো ঘাস গ্রো করতে গেলে ফিল্ড ক্রপসের চেয়েও আরো ক্রিটিক্যালি প্রিপারেশন করতে হবে। এই ল্যান্ড প্রিপারেশন শুড স্টার্ট সুন আফটার হলো উইন্টার মনে হয়। উইন্টার যদি হয় অর্থাৎ আমাদের শীত এখন পিক সিজন ডিসেম্বর জানুয়ারি, এন্ড অফ ফেব্রুয়ারি মার্চ, আমার মনে হয় যে ওই সময়টাই হবে বেস্ট টাইম ফর প্রিপারেশন অফ লন। সো ইনিশিয়ালি লেভেলিং অফ রাফ সারফেস, যে জায়গাটা থাকবে সেই জায়গাটা আমি একটু ফোন ধরবো, বাই আই এস্টিমেশন। নর্মালি চোখ দিয়ে দেখলেই আমরা বুঝতে পারি যে কতটা লেভেল আছে ল্যান্ড। যদি লেভেল না থাকে, ইন দ্যাট কেস দ্যাট শুড বি লেভেল বিফোর ডিগিং দ্য সয়েল, অর্থাৎ মাটি কাটার আগেই, মাটি চাষ দেওয়ার আগে তোমাকে লেভেল করে নিতে হবে, একটা বিষয়। দেন ডিগিং দ্য সয়েল উইথ বিগ ক্লটস, এখানে সেটি লাঙল দিয়ে হতে পারে, ডিস্ক প্লাউ দিয়ে হতে পারে, নট যদি স্মল স্পেস হয় কোদাল দিয়েও হতে পারে। whatever you use, soil dig করতে হবে with the big clods, অর্থাৎ বড় বড় ঢেলা তুলে উল্টাইতে হবে জাস্ট, and that should remain exposed to strong sunshine, অর্থাৎ সেই বড় বড় ক্লডগুলোকে সানশাইনে এক্সপোজ করে রাখতে হবে ফর কাপল অফ উইকস, সপ্তাহখানেকের মতো হলেই হয়। এতে করে কি হয়, ওই সময়টা তো বৃষ্টিও নেই, সাডেন রেইনও হয়, বাট বাতাস, ঝড় বাতাসও কিছু কিছু হয়। ন্যাচারাল ওয়েদারিং যেটা হচ্ছে, অর্থাৎ কাপল অফ উইকস রাখলে সেই ঢেলাগুলো ওয়েদারিং হবে, মানে গলে যাবে, ক্ষয় হয়ে যাবে। ওয়েদারিং is not for new for you because 1 or 1-2 maybe soil science, from soil science you got the point what is weathering. Natural weathering আছে, normally ক্ষয়ে যাবে of the soil, and it will help to kill the weeds, eggs and insects, এগুলো সব মারা যাবে সানলাইট এক্সপোজ করে রাখার কারণে। সো এই পয়েন্টই ইম্পর্টেন্ট, ডিগিং করতে হবে, এক্সপোজ করতে হবে ফর উইথারিং অ্যান্ড অলসো ফর কিলিং উইডস, এগস অ্যান্ড ইনসেক্টস এইগুলো। দেন আমরা যাচ্ছি সয়েল শুড বি টার্ন আপ, এই মাটিগুলোকে আবার টার্ন আপ করতে হবে সাবসিকুয়েন্টলি 2 to 3 times, ধারাবাহিকভাবে 2 থেকে 3 বার। আমরা বলছি 1 সপ্তাহ থাকবে, এরপর 1 সপ্তাহ পরে আবার উলট পালট করে দিতে হবে, তার 1 সপ্তাহ পরে আরেকবার উলট পালট করে দিতে হবে। দ্যাট ইজ উইকলি ইন্টারভেল, ইউ হ্যাভ টু ডু দিস জব। তার মানে নর্মাল ফিল্ড ক্রপস দিস ইজ দ্য ডিফারেন্স, এখানে মাটিকে উল্টানো। এবং লাস্টলি থার্ড স্টেজে গিয়ে, ফোর্থ স্টেজে গিয়ে ইউ হ্যাভ টু ব্রেক দ্য সয়েল ক্লটস, তখন তোমাকে ঢিলাগুলো ভাঙতে হবে। উইদারিং, ন্যাচারাল উইদারিং এর পরে যেগুলো থেকে যাবে সেটি দেখো। ইচ টাইম ক্লটস অফ আর্থ should be broken, stones and other grass roots should be removed. Normally, পাথর বা অন্যান্য আগাছা, other grass roots should be removed. যত রকমের ঘাসমূল থাকবে সবগুলো সরাতে হবে। Then the land will be কি করতে হবে, irrigated, heavily irrigated to get settle down the soil, অর্থাৎ
আমি যে এত আপস অ্যান্ড ডাউন করালাম মাটিকে, সে মাটি কোনো জায়গায় বেশি ডিপ ডেপথে থাকবে, কোনো জায়গায় কম ডেপথে থাকবে, যেহেতু ম্যানুয়ালি প্রিপেয়ার্ড। সো সেটাকে বোঝার জন্য মাটিগুলোকে সেটেল ডাউন করাতে হবে, এবং সেটেল ডাউন করতে গেলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ওয়াটার। হোয়েন ইউ পুট ইন ওয়াটার ইন এ প্লেস, দেন যে জায়গাটা বেশি নিচু সেগুলো কিন্তু নিচু হয়ে যাবে। এটা বোঝার জন্য আসলে নাও দ্য ল্যান্ড ইজ হেভিলি ইরিগেটেড টু গেট দ্য সেটেল ডাউন, সয়েল আসলে সেটেল ডাউন। দেন সেকেন্ড ওয়াটারিং ইজ রিকোয়ার্ড, আবার ওয়াটারিং দিতে হবে প্রথমবারের পরে, আফটার 2 weeks টু ডিটারমিন দ্য হাই অ্যান্ড লো এরিয়াস। প্রথমবারে সেটেল ডাউন হলো প্রথম ওয়াটারিং এ, সেকেন্ড ওয়াটারিং কিন্তু তোমাকে যেখানে নিচু সেখানে পানি যাবে, যেখানে উঁচু সেখানে পানি যাবে না। That high land need to be leveled. এছাড়া vegetation which might have come out by this time should be removed, অর্থাৎ ইরিগেশন দেওয়ার ফলে যে সমস্ত নাটস, গ্রাস রুটস এবং রুটস রিমুভ হয়নি, that will come out, অর্থাৎ vegetation which might have come out by this time, that should be removed immediately. অর্থাৎ আমরা চার্জ দিচ্ছি, পানি দিচ্ছি, লেভেল করছি এবং কিছু ভেজিটেশন হলো, সেগুলোকে আমরা রিমুভ করে ফেলছি। Then the land is leveled by eye estimation. আবার ফাইনালি আবারও ল্যান্ডের দিকে তাকিয়ে দেখতে হবে যে কোথায় উঁচা নিচু আছে কিনা। দেন when soil become workable, এখন তোমার এই যদি যখন দেখবে হয়ে গেল সমান, then the soil will be ready for planting. আমাদের নর্মাল ক্রপসের ক্ষেত্রে কিন্তু এরকম না, এটা একটু ডিফারেন্ট, মাথায় রাখতে হবে। দেন আমরা যাচ্ছি হলো ম্যানিউরিং। শুধু ল্যান্ড তৈরি করলাম মানে চাষ দিলাম, ঘাস বাছলাম, ঢিলাগুড়া করলাম। দেন ঘাস চাষ করতে গেলে ম্যানিউরিং করতে হবে, সার দিতে হবে। তবে এখানে একটা সুবিধা আছে, শুধুমাত্র অর্গানিক ফার্টিলাইজার, অর্গানিক ম্যানিউর ইউজ করবো। সেটি যদি সয়েল ইজ ইফ দ্য সয়েল ইজ অরিজিনালি ফার্টাইল, যদি ন্যাচারালি আমরা জানি যে একটা ভালো ঘাস মানে অন্য ক্রপসও ভালো হচ্ছে, therefore it is better not to apply any organic matter। কারণ কি, অর্গানিক ম্যাটার দিলে এর মধ্যে আগাছার বীজ থাকবে, যেহেতু আমরা ল্যান্ড থেকে কিন্তু অন্যান্য আগাছা সরিয়ে ফেলছি। তো এখন যদি অর্গানিক ম্যাটার দিতে গিয়ে আবারও সেই ঘাস হয়, ঘাসের বীজ চলে আসে, কন্টামিনেশন হয়, in that case that will not be good for us. So fertile land হলে no need to apply any organic matter, this is the suggestion. আর যদি দিতেই হয়, দ্যাট কেস কিছু প্রোটোকল এখানে আছে। সেটি হলো যে বাট পোর সয়েল উইল নিড ম্যানিউরিং উইথ অর্গানিক ম্যাটার। সিপ কম্পোস্ট মানে কম্পোস্ট গুলো শুকানোর পরে চালনির দ্বারা চেলে নেওয়া হয়েছে, সেটাকে বলছে সিপ কম্পোস্ট, মানে সিভিং করা, চালনি দেওয়া, চালা। ওয়েল ডিকম্পোস্ট কাউডাং, তাহলে সিপ কম্পোস্ট, কাউডাং, ফার্মেড ম্যানিউর, অল সর্ট অফ অর্গানিক ম্যানিউর, সে কম্পোস্ট, এগুলো সবই গুঁড়া করা হবে। গুঁড়া করে সিভিং করে নেওয়ার পরে ক্যান বি অ্যাপ্লাইড অ্যাট 2 থেকে 3 সেন্টিমিটার থিক লেয়ার, অর্থাৎ তোমার থিক লেয়ার করে, বেশ মোটা কিন্তু 1 ইঞ্চ হচ্ছে, প্রায় 1 ইঞ্চ মোটা পুরো করে তোমার ল্যান্ডের উপরে দিতে হবে অর্গানিক ম্যাটার, এনি কাইন্ড, নট ওয়াল, ইদিয়ার কম্পোস্ট, ইদিয়ার ওয়েল ডিকম্পোস্ট or farmyard, যে কোনো একটা ইউজ করলেই হবে। সেটি 1 সেন্টিমিটার, 1 inch thick, that means 1 inch equal to 0.5 centimeter. 2.5 is critical, I mean for the people, therefore 2 to 3 centimeter বলা হয়েছে এখানে, 2 থেকে 3 এর মধ্যে থাকলেই হবে। দেন ল্যান্ড ইজ ইরিগেটেড, আমরা কিন্তু অর্গানিক ম্যাটার দেওয়ার পরে 1 ইঞ্চ উঁচু করে তখন আবার ইরিগেশন দিতে হবে। এই ইরিগেশনের কারণটা হলো ওই অর্গানিক ম্যাটারের মধ্যে কিন্তু আগাছার বীজ আছে, আগাছার নাটস, রাইজম, নট, নানান কিছু থাকবে। দ্যাট এগুলো হবে কি, দ্যাট উইল এনকারেজ জার্মিনেশন। অর্থাৎ যদি আমরা ইরিগেশন দেই, ইরিগেশন দেওয়ার পরে ইমিডিয়েটলি উইথ দিস নাটস, রাইজমস দ্যাট কাম আউট ফ্রম দি অর্গানিক ম্যাটার, দেন দ্যাট শুড বি রিমুভড বাই উইডিং। এইগুলোকে আবার উইডিং করতে হবে। তাহলে আমরা ল্যান্ড প্রিপারেশনের সময় উই ডিড সাম উইডিং, দেন ইরিগেশন দিয়েও কিছু ভেজিটেশন কাম আউট হয়েছে, সেগুলো আমরা উইডিং করেছি। at the end আমাদের ফার্টিলাইজেশনের পরে কিছু উইড আসলো, আনওয়ান্টেড কিছু গাছ আসছে, সেগুলোকে আমরা কিন্তু ক্লিন করেছি। নাও ইয়োর ল্যান্ড ইজ কমপ্লিটলি রেডি, অর্থাৎ একদম উইড ফ্রি ফার্টাইল ওয়েল প্লাউড একটা ল্যান্ড কিন্তু তোমার রেডি হয়ে গেছে। এখন আমাকে ঘাস সিলেকশন করতে হবে, আমরা কি ধরনের ঘাস আসলে সেই লনের জন্য আমরা লাগাবো। There are a group of grass that is not available in our country, এগুলো আমাকে বাইরে থেকে আনতে হয়।
এগুলো বিদেশি ঘাস আমরা অনেক সময় অনেক বাগানে দেখি, অনেক ফার্মে আছে। এগুলো কেন্টাকি ব্লু গ্রাস, চায়না গ্রাস, থাই দুর্বা, ডোব গ্রাস, এরকম অনেক ঘাস আছে যেগুলো মোস্টলি চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সেখানে ওদের ইভেন ইউরোপিয়ান কান্ট্রি, শীত প্রধান অঞ্চলেও আছে। সেগুলো আমাদেরকে সামহাও বিভিন্ন কোম্পানির মাধ্যমে এগুলো অর্ডার দিলে ওরা দিয়ে পাঠিয়ে দেয়, কস্টলি ইনিশিয়ালি। তো বাই দিস টাইম আমাদের অনেক দেশেও অনেক জায়গাতে এগুলো তৈরি হয়েছে, সেখান থেকেও চারা নিয়ে আসা যায়। হোয়ারএভার বা হোয়াটএভার যেভাবে হোক তোমরা ঘাস পাও, সেই ঘাসগুলো তোমার হলো যে মূলত আমরা যে ডব গ্যাসের কথা বলছি সেটি কেন্টাকি ব্লু এরকম দেখতে। তোমরা এই ভিউগুলো অনেকটা ইন্টারনেট থেকে নেওয়া। আমরা লন টেনিস বা যে কোনো ক্রিকেট গ্রাউন্ড বা গলফ মাঠে যে ঘাসগুলো দেখতে পাই সেটা লন গ্রাসই ব্যবহার করে তারা। তো আমরা সেই ধরনের ঘাস নিয়ে এসে প্ল্যান্টিং করব। Planting methods of lawn grasses, there are several methods. Anyone can be applied for preparation of lawn. So initially আমরা বলতে যাচ্ছি lawn grass is planted during early rain. আমরা তো বলেছি যে end of winter we prepared our land. Meanwhile early rain season শুরু হয়ে যাবে April May. That is the time for planting of lawn grass following any of the method. Here we have a 4 method: seed sowing, dribbling, turf plastering, and turfing. Seed sowing is common, from other vegetable crops and other crops also. They have some methods for sowing seeds in the field. In case of grass, it's quite difficult because seed পাওয়া যেমন কঠিন, আর পেলেও খুব tiny seeds, seed sowing করা একটু harder. তবু আমরা একটু মেথডটা দিচ্ছি এইভাবে, আমরা যে সারফেসটা রেখে আসছি একটু আগে তৈরি করে, সেটা কিন্তু পানি দিয়ে ক্লিন করে রাখা আছে, সেটা কিন্তু ইরিগেশন দেওয়া ছিল লাস্টলি যে ইরিগেশন দেওয়া ছিল মানে হলো যে পানি শুকিয়ে যাওয়ার পরে সারফেসটা কিন্তু শক্ত হয়ে গেছে, হার্ড সারফেস। তো সেই হার্ড সারফেসে যদি আমরা সিড সোয়িং করতে যাই, কিছু কাজ করতে হবে। সেটি হলো যে বিফোর সিড সোয়িং দ্য সারফেস অফ ল্যান্ড ইজ ক্র্যাকড বাই গার্ডেন র্যাক, অথবা যে কোনো ভাবেই হোক সেই সারফেসটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে তখন ঘাসের সিড সেখানে কিন্তু বসবে। দেখো, দেন গ্রাস সিডস আর সোন ফলোড বাই মালচিং। ঘাস সিডগুলোকে কিন্তু আমরা যে কোনো টাইনি সিড সোয়িং এর ক্ষেত্রে অনলি সিড উইল নট বি গুড ফর সোয়িং বিকজ you cannot sow them uniformly. Therefore, in addition to the seeds, some materials, say dust, soil particle হতে পারে, অথবা any other dust particle একসঙ্গে মিক্স করে দেন সোয়িং করতে হয়। Then sowing করার immediate after sowing of seeds, you have to apply some mulch material. Then that could be a straw mulch, very cheaper mulch with straw. Then seeds are germinated after a week, then come out through the straw. অর্থাৎ এই ঘাস বীজগুলো এক সপ্তাহের মধ্যে জার্মিনেট করবে। এটা একটা মেথড সিম্পলি, এবং এই স্ট্রগুলো দ্যাট উইল ডিসঅ্যাপিয়ার আফটার এ কাপল অফ মান্থ, কারণ এরপরে তো হেভি রেইনি সিজন শুরু হয়ে যাবে। রেইনি সিজনের সময় বৃষ্টি হলে ঘাসগুলো অটোমেটিক্যালি পচে গিয়ে মাটিতে অর্গানিক ম্যাটার অ্যাড করবে। এরপরে তোমার শুধু যে ঘাসটা লাগিয়েছিলে ঘাসের বীজ, সেটা শুধু দেখা যাবে। So it's one of the methods. And another method is dribbling. This is common for you because you know about dribbling. Dribbling is simply just like as a transplanting of rice. এখানে this method হলো ডব গ্রাস is collected from any বলতো যে sorry, ডব গ্রাস is planted, কোথায় গেল জ্বালাই জানে, তোমরা কি শেয়ারিংটা দেখতে পাচ্ছ? আমার এখানে আবার হারিয়ে গেল কেন? তোমরা কি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? জি স্যার। ও, কিন্তু আমার এখানে হারিয়ে গেল কেন? এখান থেকে নাথিং। আমি একটু স্টপ শেয়ার করে আবার আসছি। Okay, then
ডিবলিংটা নর্মালি লুকস লাইক এ ট্রান্সপ্লান্টিং অফ রাইস, যে in this method of grass is collected from a lawn. Lawn means neighboring to the lawn or other countries lawn, anywhere যেখান থেকে তুমি নিয়ে আসো না কেন, সেগুলোর মধ্যে অফ টাইপ এবং আন্ডার সাইজ গ্রাসগুলোকে রিমুভ করতে হবে প্রথমে। অর্থাৎ অফ টাইপ বলতে ইউনিফর্ম সাইজ না, এরকমগুলোকে তোমার হলো যে সরিয়ে দিয়ে অফ টাইপ আন্ডার সাইজ গ্রাস আর রিমুভ বিফোর প্ল্যান্টিং। দেন কি করতে হবে, এ বাঞ্চ অফ 5 to 6 stems। ইন কেস অফ রাইস আমরা জানি 2 থেকে 3টা বা 3 থেকে 4টা ধানের গাছ নিয়ে ট্রান্সপ্লান্ট করা হয়। এখানে ঘাস লাগানো তো হ্যাপি মেথড। 5 থেকে 6টা স্টেম ইজ টেকেন অ্যান্ড প্ল্যান্টেড ইন দ্য ফিল্ড বাই ইউজিং খুরপি। আমি আবারও বলছি, আমি যেখানে লাগাচ্ছি সে জায়গাটা কিন্তু ইরিগেশন দেওয়া ছিল, সারফেসটা কিন্তু শক্ত, নর্মালি খুরপি ছাড়া লাগানো যাবে না। আর সেখানে ওই খুরপি দিয়ে রেনে দিয়ে তোমাকে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করতে হবে, 15 অর্থাৎ লাইন টু লাইন 15 অ্যান্ড প্ল্যান টু প্ল্যান অর্থাৎ ওই বাঞ্চ টু বাঞ্চ 15 সেন্টিমিটার। দেন দ্য ল্যান্ড ইজ ইরিগেটেড। লাগানোর পরে ইমিডিয়েটলি ইরিগেশন দিতে হবে। ইফ যদি দেখো এটা তো আর্লি রেনি সিজন, বৃষ্টি যদি হয় তাহলে ফাইন, না হলে অবশ্যই you have to irrigate your land if it is not expected, if rain is not expected soon after planting. It is dibbling very simple, এটা তোমরা জানো, সেটি এখানে বলা হলো। দেন নাম্বার 3 মেথড ইজ প্লাস্টারিং, টার্ফ প্লাস্টারিং। দিস ইজ ভেরি ট্রিকি, আই মিন এখানে অনেকের আইডিয়া আছে। যখন এই যে আমন ধান কাটলো কয়েকদিন আগেই, তখন প্রতি যারা গ্রামে বাড়ি আমার মতো তারা জানে যে ধান মাড়াই করার পরে উঠানে বা যেখানে আমরা ধান রাখবো সেই সারফেসটা কিন্তু গোবর দিয়ে পেস্ট করে দেয়। গোবর শুধু গোবর পানিতে মিশিয়ে পেস্ট করে দিয়ে শুকিয়ে গেলে হার্ড একটা সারফেস হয়ে যায়, অর্থাৎ ডাস্ট পার্টিকেল গুলো সেটেল ডাউন হয়ে যায়। তার উপরে গিয়ে ধান হারভেস্ট করে, ধানগুলো খুব ঝকঝকে থাকে, সুন্দর থাকে। অনেকের আইডিয়া আছে। টার্ফ প্লাস্টারিং এক্স্যাক্টলি সেম। তুমি যে টপ গ্রাস কালেক্ট করেছো সামহাও এটা খুব দামি এবং ইনিশিয়ালি খুব কম পরিমাণেই পাওয়া যায়। সো সেটিকে ওই ঘাসগুলোকে চপিং করে দেন ইট উইল মিক্স উইথ ওয়াটার অ্যান্ড গার্ডেন সয়েল। মাটি পানি দিয়ে পেস্ট বানিয়ে তার মধ্যে ঘাসের টুকরোগুলো চপড গ্রাস দিলে সেগুলো পেস্টের সাথে মিশিয়ে তোমার ওই যে সারফেসটা আমরা তৈরি করেছিলাম লাস্টলি যেটা ছিল ল্যান্ডটা, তার উপরে ছড়িয়ে দিতে হবে ইভেনলি। সেটি বলা আছে, a paste is prepared by mixing garden soil, fresh cow dung and water. This is the prescription. Okay, একটা মিডিয়া হয়ে গেল, পেস্ট হয়ে গেল। এই পেস্টের মধ্যে চপড গ্রাস, চপড ফ্রেশ রুটস অ্যান্ড স্টেমস, অর্থাৎ ঘাসের যেটা পেয়েছো সেই ঘাসটাকে চপ করে ফেলো একটা চপার বোর্ডের উপর নিয়ে। দেন এর সাথে কি থাকবে, এর সাথে নোট থাকবে, ইন্টারনোট থাকবে, নাট, তারপরে রাইজম থাকবে। এই সবগুলোকে আমরা ইমিডিয়েটলি সেগুলোকে আর মিক্সড উইথ দ্য পেস্ট অ্যান্ড স্প্রেড ইভেনলি অন দি সারফেস অফ ল্যান্ড। ওই ল্যান্ড যে ল্যান্ড আমরা রেখে আসছিলাম লাস্ট ইরিগেশন দিয়ে, সেই শক্ত সারফেসের উপরে আমরা পেস্ট করে দেবো, কোনো সমস্যা নেই। Then the paste is covered by spreading 2 centimeter dry soil. Right, this is the point. ওটা একটা পেস্ট সফটওয়্যার থাকবে, সেইটির উপর দিয়ে আবার 2 সেন্টিমিটার স্যান্ড, ইভেন স্যান্ডি লাইক কিছু ড্রাই সয়েল, শুকনো মাটি 2 সেন্টিমিটার না হলে হালকা জাস্ট ওটার উপর দিয়ে তোমাকে দিয়ে দিতে হবে ড্রাই সয়েল। অ্যাট দ্য এন্ড এদিকে ওয়াটারিং করতে হবে। আলটিমেটলি ওয়াটারিংটা ইমিডিয়েট না, বলছে ওয়াটারিংটা একটু পরে বলা আছে ওয়াটারিং, বাট কখন বলা আছে তা বলা নেই। বলা আছে ওয়াটার্ড অ্যাট রেগুলার ইন্টারভাল, হয়তো ওই সময় না, বাট এক সপ্তাহ পর যখন সয়েল সারফেসটা হার্ড হবে, কিছু নাট গ্রো হবে, তখন এটাকে গিয়ে তোমার ওয়াটারিং করতে হবে রেগুলার ইন্টারভ্যালে আনটিল হলো যে একটা নর্মাল সাইজ, নর্মাল গ্রোথ। এন্ড নেক্সট নাম্বার যেটি হলো আর্টিফিশিয়াল কিন্তু তোমার লন। এটি কুইকেস্ট মেথড ইন দ্য সেন্স যে এটি টার্ফ ইজ এ পিচ অফ আর্থ of 5 centimeter thickness with grass thickly grown over it. একটি শেপ দেওয়া আছে, তার মধ্যে 5 সেন্টিমিটার থিক করে ঘাসও তৈরি করা রেডিমেড এগুলো থাকে। The pieces may be of small quarter or a roll of small white 30 centimeter or more, অর্থাৎ এখানে তোমার হলো যে 30 সেন্টিমিটার, আমাদের টেবিল স্কেলটি তো হলো 30 সেন্টিমিটার,
এই টেবিল স্কেলের পরিমাণে ডায়ামিটার অর্থাৎ ওয়াইড থাকে এবং এগুলোতে রোলিং করা থাকে, ঘাস গ্রো করা একদম রেডিমেড পাওয়া যায় বিদেশে। সেগুলো অনেকে পারচেজ করে নিয়ে এসে যে পরিমাণ জায়গায় দরকার সেখানে তোমার হলো কানেক্ট করে দিয়ে সেখানে সেটিকে লন হিসেবে ব্যবহার করে। সেটা কিভাবে কানেক্ট করে, দিস শুড বি লেড ক্লোজলি, সেগুলোকে খুব কাছাকাছি লেড করতে পারতে হবে টু ইচ আদার, লাইক ব্রিক্স ইন এ ওয়াল, অর্থাৎ একটি ওয়ালে যে ব্রিক্স একটার পর একটা সুন্দর করে কানেক্ট করে, এখানে সেই লনগুলোকে পিচ করা থাকে, সেগুলোকে নিয়ে এসে তোমার একটার সাথে একটা এভাবে কানেক্ট করতে হবে এবং প্রতিটা মাঝখানে একটু জয়েন্ট গুলোকে স্যান্ডি সয়েল দিয়ে ফিল করতে হবে। সেটি বলা আছে অ্যালং দ্য জয়েন্ট স্যান্ডি সয়েল ইজ ফিল্ড অ্যাজ এ প্যাকিং, অর্থাৎ সেই কানেক্টিভিটি গুলোকে তোমার সয়েল দিয়ে দিতে হবে। তো আমার মনে হয় যে দিস ইজ দি টার্ফিং। আমরা 3টা মেথড 4টা মেথডের মধ্যে ইউজুয়ালি 2 এবং 3 ইজ ইউজ, 2 নাম্বার এবং 3 নাম্বার ইজ ইউজফুল। আমরা বলছি সিড সোয়িংটা নর্মালি সিড পাওয়া কঠিন, বা ডিপলিং ইজ কমনলি প্র্যাকটিস, টার্ফিং ইজ কমনলি প্র্যাকটিস। টার্ফ প্লাস্টারিং নাম্বারটা ভুল আছে, এখানে 4 হবে। টার্ফিং টার্ফিংটা আমাদের আরো কষ্টে, এটা রেডিমেড কিনে নিয়ে আসতে হবে, আর কি কিনে এনে লাগাতে হবে টার্ফিং। Turf is nothing but a turf is a piece of earth of about 5 centimeter thickness with grass thickly grown over it. এটি দেন আমরা যাচ্ছি কিভাবে মেইনটেইন করব, যেটাই হটেভার আমরা যেভাবে করি না কেন, যেটি আমরা সিডে করি, ডিবলিং করি, প্লাস্টারিং করি, টার্ফিং করি, যেটাই করি না কেন, at the end the main point is how to maintain the lawn. So a lawn we grew the হলো যে weeds, মানে একটা ঘাস, সিলেক্টিভ ঘাস, কিন্তু মেইনটেনেন্সের মধ্যে কিন্তু আবার বলা আছে উইডিং ইজ নেসেসারি এট রেগুলার ইন্টারভ্যাল, অর্থাৎ আমরা যে ঘাসটা লাগিয়েছি সেই ঘাস ছাড়া, উইডের ডেফিনেশন অ্যাগ্রোনমি তোমাকে শিখিয়েছে যে ডিজায়ার্ড ক্রপ ছাড়া অন্য যে কোনো ক্রপ এখানে উইড হবে। তো আমাদের যে ঘাসটা আমরা লাগাইছি, কেনটাকি ব্লু হোক, ডব গ্রাস হোক, চায়না গ্রাস হোক, থাই দুর্বা হোক, whatever, তো সেটি ছাড়া বাকি যে ঘাসগুলো থাকবে দ্যাট শুড বি removed from the lawn immediately as soon as possible. কারণ কি? কারণ হলো যে উইডস নর্মালি আমরা আগের ক্লাসে বলছি নর্মালি কম্পিটস উইথ দি মেইন ক্রপস। এখানে মেইন ক্রপস হচ্ছে অ্যানাদার উইডস। সো সেটি নর্মাল ক্রপসের যেটি আমাদের টার্গেটেড ক্রপ, সেটি নর্মাল গ্রোথের জন্য অবশ্যই উইড ক্লিন করতে হবে, আদারওয়াইজ সেগুলো কম্পিট করবে ক্রপসের সাথে। দেন লাইমিং ইজ রিকোয়ার্ড। এখানে যেহেতু পানি দেওয়া হয় মাঝে মাঝে, তো ঘন ঘন পানি দেওয়া হবে, সেক্ষেত্রে কিছু মস গ্রো করবে। সেই মসগুলোকে অবশ্যই তোমাকে কন্ট্রোল করতে হবে বাই অ্যাপ্লাইং লাইম অ্যাট এ রেট অফ 250 গ্রাম পার মিটার স্কোয়ার। এগুলো তোমাকে টাইম টু টাইম লাইম দিলে সেই মসগুলো গ্রো করবে না। দেন মেইন পয়েন্ট হচ্ছে রোলিং, মোয়িং অ্যান্ড সুইপিং। যেহেতু লন এবং যেখানে আমরা ডিবলিং করেছি 15 সেন্টিমিটার পর পর, তোমার মাথায় রেখো, তো সেগুলোকে অথবা যদি আমরা টার্ফ প্লাস্টারিং করি সেটাও কিন্তু ইউনিফর্মলি আমরা দিয়েছি, বাট ইউনিফর্মলি হবে না, মাঝে মাঝে ফাঁকা হবে, আমার মাথার চুলের মতো আর কি, খানিকটা নাই খানিকটা আছে এরকম। তো সেটাকে কাভার দেওয়ার জন্য, ফুল কাভারেজের জন্য অবশ্যই তোমাকে রোলিং করতে হবে। রোলিং কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করি তোমাকে অন্য ক্রপসের সাথে লিঙ্ক করে দিয়ে। ইফ ইউ লিভ ইন দ্য ভিলেজ, the people in the village are growing wheat at this moment. They're sowing হলো wheat. তো এই wheat গুলো যখন 5-7 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, ইভেন 15 সেন্টিমিটার বড় হয়, সেগুলো কিন্তু wheat গুলো কিন্তু একটা সিঙ্গেল সিড থেকে একটা সিঙ্গেল গাছ হয় প্রথমে। তো সেটিকে সেখানেও কিন্তু রোলিং করে, সেখানে রোলিং করে হলো মোটা মোটা কলা গাছ সেই হুইটের উপর দিয়ে গড়াগড়ি করায়, অথবা দড়ি অথবা মই দিয়ে ল্যাডারের উপরে কাউকে বসিয়ে দিয়ে 2 পাশ থেকে টেনে সেই সিঙ্গেল গাছগুলোকে, হুইট প্ল্যান্টগুলোকে কিন্তু ভেঙে দেয়। এটা তোমরা কি আমার সাথে একমত কিনা? যে একজন যদি রেসপন্স করতাম খুব গ্ল্যাড হতাম। এটা কিন্তু প্র্যাকটিক্যালি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর হুইট, যে এখানে রোলিং করে দিলে একটা হুইট গাছ ভেঙে গিয়ে 4 থেকে 5টা 6টা গাছ তৈরি হবে, তাই তো? তাহলে একটা হুইট থেকে 5-7টা হলো গাছ হবে, সেখানে 5-7টা হলো গমের যে পাওয়া যাবে। তো এখানে আমাদের লনের ক্ষেত্রে তাই, যেহেতু 15 সেন্টিমিটার আওয়াজ ছিল, সেগুলোকে যদি রোলিং করি টাইম টু টাইম,
দেন দ্য সিঙ্গেল গ্রাসগুলো ভেঙে যাবে, নিচ থেকে আরো অনেকগুলো ঘাস হবে। সেই ঘাসগুলোকে মোয়িং করতে হবে, অর্থাৎ ক্লিপিং করতে হবে। ক্লিপিং মানে আমরা তো চুল কাটি, কেউ বছরে 6 বার, কেউ 5 বার, কেউ 12 বার। তো এখানে মোয়িং করতে হবে একটা সার্টেন হাইট রেখে। আমরা লন গ্রাস কতটুকু হাইট অ্যালাউ করবো, ইট ডিপেন্ডস অন হলো আমাদের ইনিশিয়ালি 4 থেকে 5 সেন্টিমিটার, এই যে বলা আছে 5 সেন্টিমিটার। দেন এই 5 সেন্টিমিটার হাইট রেখে মোয়িং করতে হবে, ক্লিপিং করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ক্লিপ যে পার্ট গুলো থাকবে ল্যান্ডে পরে শুকিয়ে নষ্ট হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে, দ্যাট শুড বি সুইপড, অর্থাৎ ক্লিন করে ফেলতে হবে। দেয়ারফর we are talking about rolling, mowing and sweeping in a continuous process, the simultaneous work. Mowing should be done followed by rolling, অর্থাৎ রোলিং পরে মোয়িং করতে হবে। অর্থাৎ রোলিং এর পরে, রোলিং হলো গাছ অনেক বেড়ে গেল, মোয়িং করলাম, then the grass should not be allowed to grow more than 5 থেকে 6 সেন্টিমিটার হাইট। অর্থাৎ তাহলে এই হাইটে রাখতে গেলে আমাকে several time মোয়িং করতে হবে, at the same time sweeping করতে হবে to collect the cut grasses. Then irrigation is done as when necessary. Another point, during rainy season you don't need to apply any additional water, but in case of dry season like now, say at this moment, কোনো ইয়ে নাই কিন্তু এখন রেইনি ফ্রম দি November, December, January, even February. During dry season, regular watering is required. এখন how much water you will apply, it depends on soil type. You know, if your land is sandy, then regular watering would be fine. এখানে normally sprinkler irrigation, never use the flood irrigation, sprinkler irrigation, অর্থাৎ বৃষ্টির মতো ঝর্ণা দিয়ে দিতে হবে, বাট নট ইউজ হেভি ওয়াটার, বা এখানে পানি স্ট্যাগনেন্ট হয়ে যায় এরকম কোনো ব্যবস্থা করা যাবে না, পানি সরাই দিতে হবে। সো another point is racking is done to break the hard surface. আমরা যেহেতু ইরিগেশন দিয়ে আসছি, বারবার দেব, ইরিগেশনের পরে যখন ল্যান্ডটা শুকিয়ে যাবে তখন কিন্তু সারফেসটা হার্ড হয়ে যাবে। when surface will hard, then grass will be poorer growth, কারণ হলো a root zone will lacking of oxygen. So if you want to grow your grass better, racking will help you. কেন রাকিং করলে মাটির গোড়াটা যখন ঘাসের গোড়াটা লুজ হয়ে যাবে, সেখানে ভেন্টিলেশন হবে, ভেন্টিলেশন হলে সেখানে অক্সিজেন মানে বাতাস যাবে, অক্সিজেন পাস হবে। সো এইগুলোই তোমাকে হেল্প করবে, দ্যাট উইল এনকারেজ ইউর গ্রাস টু গ্রো নর্মালি। সো এটি একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, রাকিং করতে হবে টাইম টু টাইম। দেন final point is that like other crop, like field crops or garden crops, ঘাসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এখানে পেস্ট কন্ট্রোল, স্পেশালি আর্থওয়ার্ম, সবাই জানো যে এটা দেখলে অনেকে ভয় পায়, কেঁচো, মোল ক্রিকেট। যেহেতু তোমরা বলছো তোমাদের এই পোকা সম্পর্কে জ্ঞান একটু কমই আছে, যেহেতু পোকা এখনো পড়ানো হয়নি, সো এইগুলো তোমরা চিনবে, অ্যাটলিস্ট না পড়ালে এগুলো সবাই চেনে। মোল ক্রিকেট, ফিল্ড ক্রিকেট, আর্থওয়ার্ম সবার চেনা। মোল ক্রিকেট বেসিক্যালি, তুমি তো হলে গত শীতে ছিলা প্রবাবলি, যেহেতু মার্চে ছুটি হয়েছে, তখন সন্ধ্যার সময় যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে, একটা পোকা আছে উড়ে গিয়ে বসে টেবিলে, ইভেন তোমার মাথায় বসে, পেট নরম, এটি মোল ক্রিকেট। ফিল্ড ক্রিকেট যেটা গান গায়, ওই যে তোমার হলো যে সন্ধ্যা হলেই ডাকে, সেটি, এই পোকাগুলো কিন্তু, হ্যাঁ জি পোকা, এগুলো কিন্তু মারা খুব সহজ। এগুলো বললাম হয়তো যে সন্ধ্যার পরে যখন তুমি লাইট লাগে রিডিং টেবিলে বসো, জানলা খোলা থাকলে, গ্রাউন্ড ফ্লোরে যারা বেসিক্যালি ফিল্ড ক্রিকেট চলে আসে। তো যদি লনের মধ্যে আমরা একটু লাইট লাগিয়ে রাখি, কেরোসিনের বাতি হলেও হবে, যে কোনো বাতি হলে হবে, লাগিয়ে রাখলে এই ফিল্ড ক্রিকেট, বল ক্রিকেট চলে আসবে, সেগুলোকে ধরে ধরে মেরে ফেলা, মানে এটা একটা ওয়ে। আর্থওয়ার্ম না মারাটাই ভালো, আর্থওয়ার্ম কিন্তু খারাপ না, তারপরেও তোমার লনে যদি এরকম কেঁচো থাকে, মোল ক্রিকেট, ফিল্ড ক্রিকেট থাকে, তাহলে কেউই কিন্তু লনে আর যাবে না। তুমি চাও যে লনে কাউকে আনবো না, ইন দ্যাট কেস এটা তোমার মারা দরকার নেই। আর যদি মনে করো না লনে আমার ফ্যামিলি মেম্বাররা যাবে, আমার গেস্ট যাবে, আমার রিলেটিভ যাবে, তাহলে এগুলো তোমার কিল করতে হবে। কিল করলে সেখানে গিয়ে মানুষ যাবে, বসবে, গল্প করবে, এটাই তো, এই জন্যই তো লন, রিক্রিয়েশনের জন্যই তোমার লনটা তৈরি করেছে। তো এই হলো অবস্থা। তো আমরা এইগুলো কন্ট্রোল করতে হবে, যে এইগুলো হলো লাইট ট্র্যাপ দিয়ে। যদি লাইট ট্র্যাপ দিয়ে নাও সম্ভব হয়, দ্যাট ফাইনালি ওষুধ কিনতে হবে, বিষ কিনতে হবে, অ্যাপ্লাইং ইনসেক্টিসাইডস।
এখন ফিল্ড ক্রিকেট, মল ক্রিকেট, যে কোনো ইনসেক্টিসাইড, ম্যালাথিয়ন, লিকুইড বিষ যেটা পাওয়া যায়, ম্যালাথিয়ন, সুমিথিয়ন, ডায়াজিনেন, এগুলো কিনে স্প্রে করতে হবে। তবে এগুলো আমি এনকারেজ করি এই কারণে, যেহেতু এটা হোম গার্ডেন এবং একদম বসত বাড়ির সাথে, অর্থাৎ যেখানে আমার বাসা আছে, লোকজন থাকবে, এখানে পেস্টিসাইড, ইনসেক্টিসাইড ডিসকারেজ করাটা ইম্পর্টেন্ট। এখানে ন্যাচারাল বা বায়োলজিক্যাল কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট। আমরা চাই বায়োলজিক্যালি অর্থাৎ ধরে নিয়ে এসে তাকে মেরে ফেলাটাই ইম্পর্টেন্ট হবে। তো আশা করি এই হলো আমাদের লন আর এরপর আর কিছু নেই। তো লন কি, লনের ইউটিলিটি কি, হাউ টু ডেভেলপ এ গুড লন, হাউ টু মেইনটেইন এ গুড লন, মোটামুটি একটি আইডিয়া তোমাদের কিন্তু এখান থেকে হয়ে গেল। আশা করি অনেকে এখান থেকে ফটোশট নিয়েছো এবং যারা যে কোনো ভাবেই হোক কালেক্ট করেছো। আমি পরের ক্লাসে যাব, আমি পরে যেতে চাচ্ছি লনের পাশাপাশি যে কোনো হোম গার্ডেনে দেখবে একটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, সেটি হলো হেজ। হেজ মানে তোমার বাসা। হ্যাঁ স্যার, মোয়িং কথাটা একটু বুঝিনি, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, মোয়িংটা হচ্ছে ক্লিপিং। আমরা তো মাথা কেটে দাও, অর্থাৎ ঘাসগুলো তো লম্বা বাড়বে। ঘাস লাগানোর পরে তুমি যখন পানি দিবা, ঘাসগুলো লম্বা দিকে বাড়তে থাকবে। তোমরা কি মোয়িংটা কি, তোমার বাসা কোথায়? ময়মনসিং হলে তো অসুবিধার কথা ছিল না। আমি যেটা বলতেছিলাম কি, হুইট ফিল্ডে দেখছো কিনা, গম খেতে মোয়িং করে হলো যে মোটা মোটা কলা গাছগুলো যখন বড় হয়, মোটামুটি 5-7 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তার উপর ওই কলা গাছ দিয়ে ডলা দিলে গাছগুলো কোমর ভেঙে যায়। ভেঙে গেলে একটা গাছ থেকে 5-7টা গাছ সাকার বের হয়। তো আমরা তো ঘাস লাগিয়েছি, তো ঘাসগুলো সিমিলারলি যদি না, আমি কি রোলিং এর কথা বলতেছি। মানে মোয়িংটা কিছু না, মোয়িংটা সিম্পলি কাটা, ছাঁটাই করা। তোমার হলো স্যার এমনি তো আবিধানিক অর্থ তো ছেদন। হ্যাঁ, ছেদন, ছিঁড়ে ফেলা। ঠিকই আছে। আমরা মোয়িং কে যদি ক্লিপিং বলতাম আরো ভালো হতো মনে হয়। রোলিং, ক্লিপিং, হ্যাঁ, সুইপিং। ক্লিপিং বলতে পারো, সমস্যা নেই। মানে কেটে দেওয়া আর কি, মাথাটা কাটা এট এ সার্টেন হাইট, সে 5 থেকে 6 সেন্টিমিটার আমরা বলছি। তুমি চাইলে 4 সেন্টিমিটার, তুমি চাইলে 10 সেন্টিমিটার। তবে 10 খুব ব্যাড, বিকজ ভেরি হাইট থাকলে ওইখানে ফেলতে গিয়ে অনেকে পড়ে যাবে। বয়স্ক মহিলারা যখন লনে যাবে না, 10 সেন্টিমিটার ঠিক যদি হয়, ওরা পা ফেলে পড়ে যাবে, উঠতে পারবে না পরে। এই জন্য 5 থেকে 6 সেন্টিমিটার বা ম্যাক্সিমাম 10, এর বেশি যাওয়া যাবে না। লনের ঘাসকে এর মধ্যে রাখতে হবে হাইটে। ব্যাপারটা বুঝছো কিনা যে বলছিলাম? বুঝতে পেরেছি। ওকে, আসলে ক্লিপিং করা, ঘাসটাকে একটা সার্টেন হাইটে ইউনিফর্মলি কেটে দেওয়া। আমার সেকেন্ড ক্লাস যেটাতে ছিলাম যাবো, সেটি হলো আমার লনের সাথে লিঙ্কড ওই গার্ডেনেরই আমরা কিছু ফেন্সিং করা থাকে, বেড়া দিতে হয়। সেটিকে আমরা বলি হেজ বলছি। হেজটা আমরা মনে হয় অনেকেই কোথায় যে আছে সেটা তো ইম্পর্টেন্ট। তো ল্যান্ডস্কেপে যাচ্ছে, ওয়েট এন্ড সি, আমি বের করে নিয়ে আসছি। হেজ কোথায় আছে দেখি। দিয়ে একটা সার্টেন রুল আছে কিভাবে তৈরি করা হবে সেটি, সেই রুলগুলো আজকে দেখাবো। সেইগুলো দিয়ে আমরা হেজ তৈরি করব। হেজের বিভিন্ন শেপ আছে, সেই শেপও দেব। কোন শেপের হেজ চাচ্ছি কিন্তু আমি পাচ্ছি তো না, কোথায় যেন আছে সেটি। ওকে, দেন ক্লাস কোথায় আছে? যন্ত্রণায় করে এখানে ভিউটা আসলে আমাদের দেশে এরকম তো নেই, এখনো হয়নি, তো অনেক জায়গাতেই তৈরি করার চেষ্টা করতেছে আমরা। হাউ টু ডেভেলপ অ্যান্ড মেইনটেনেন্স অফ হেজ সিম্পলি আমরা যে ভিউটা দেখছি, এখানে একটা বেড়া আছে কিন্তু দেখো মাঝখানে ওয়াকওয়ের দুই পাশে যে শেপটা দেওয়া আছে সেটা হলো ওয়েভি শেপ। আমরা ক্লাসিফিকেশন অফ হেজের মধ্যে দেখতে পাবো যে তাহলে হেজটা কি। আমরা যদি
ইন এ ওয়ার্ড জানতে চাই, হেজ বলা হচ্ছে যে ইজ এ লিভিং ফেন্স, একটি জীবন্ত বেড়া ফেন্স, টু ডেকোরেট এ গার্ডেন, একটি বাগানকে ডেকোরেট করব, ফ্রম অথবা বাগানকে ডেকোরেটও না, শুধু যদি বলে টু সেপারেট এ গার্ডেন, দ্যাট উইড বি ফাইন। সেপারেট এ গার্ডেন ফ্রম পাবলিক রোড, তার মানে আমরা বাড়ির পাশে তো রাস্তা থাকবেই, পাবলিক রোড থেকে আমার গার্ডেনকে সেপারেট করার জন্য, হোমকেও সেপারেট করার জন্য যে লিভিং ফেন্সটা দেব, যে লিভিং ডেকোরেট এটা করব, গাছ লাগাবো, সেটি হেজ ইজ দ্য লিভিং ফেন্স টু সেপারেট এ গার্ডেন ফ্রম পাবলিক রোড, which also acts as a barrier. True, কারণ এটি একটি বেড়া হিসেবে, ব্যারিয়ার, প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। এতে করে যে কেউ সহজে ঢুকতেও পারবে না, গরু ছাগল ঢুকতে পারবে না। বাট এটি তো আমরা অন্য কিছু তো দিতে পারতাম, তাহলে হেজ দিয়ে মানে লিভিং ফেন্স কেন? সো লিভিং ফেন্সের কিছু বিউটি আছে, সেই বিউটি আমরা তো জানবো কি বিউটি এখানে আছে। It separate the parking area, আমি তো বলছি বাসার জন্য কম্পোনেন্টস গুলো আছে, পার্কিং এরিয়া ফ্রম দ্য মেইন গার্ডেন, lawn from the road and any other features of the private and public garden। অর্থাৎ যে কোনো সেপারেশন আর কি, অর্থাৎ লন এরিয়াটাকে আলাদা রাখবো, পার্কিং এরিয়াটাকে আলাদা রাখবো, রোডটা থেকে সেপারেট করবো, বাড়ি সবকিছু করবো লিভিং ফেন্স দিয়ে। সেই লিভিং ফেন্সটা আমরা যে কোনো আম কাঁঠাল লিচিতে করা যাবে না। লিভিং ফেন্সের জন্য কতগুলো অর্নামেন্ট, লিফি অর্নামেন্ট অথবা ফ্লাওয়ারিং অর্নামেন্ট, এটি কি ধরনের ফেন্স আমরা চাচ্ছি তার উপর নির্ভর করবে গাছের ক্রাইটেরিয়া, মানে গাছ সিলেক্ট করবো সেটি। ফাংশনটা কি আসলে, হেজ দিয়ে কি হবে আমরা কিছুটা বলে আসছি, সেপারেশনের কথা, এখানে সেপারেট করবে ডিফারেন্ট কম্পোনেন্টস, তার সাথে আরো অনেক কিছু আছে। পারপাস অফ হেজ অর ইম্পর্টেন্স অফ হেজ, আমি ক্লাসে তাড়াতাড়ি, হ্যাঁ হ্যালো, okay, it helps to keep separate different components of garden। আমি ক্লাসে বললাম, তাড়াতাড়ি বলো। Okay, then next point হচ্ছে tall hedge is very effective screen। না স্যার, আমি ক্লাস শেষ করে ফিরবো, আপনি মনে হয় স্যার, হ্যাঁ স্যার, effective screen for maintaining privacy from adjoining houses। এই পয়েন্ট আমি বলতে চাই এইভাবে, ধরো পাশাপাশি তোমার বাসায় অন্য বাসাও আছে পাশে, এখন সেখানে টল হেজ লাগবে, কারণ বলাই আছে টল হেজ। কারণ কি জানো কিনা? কারণটি হলো যে এক বাসার ছেলেমেয়েরা যাতে পাশের বাসার ছেলে মেয়েকে না দেখতে পারে সরাসরি, ঠিক আছে কিনা? তো এইটিকে তোমার প্রাইভেসি মেনটেনিং এর জন্য আমাকে টল হেজ ব্যবহার করতে হবে, এবং টল হেজ দেওয়ার জন্য টল প্ল্যান্ট যেগুলো আছে আমরা সিলেক্ট করে নেব। উইপিং দেবদারু দিয়ে এটা করলে ভালো হবে। তাহলে হবে কি, পাশাপাশি আর দেখা সাক্ষাৎ হবে না, যদিও মিডিয়াতে দেখা সাক্ষাৎ করা যাচ্ছে, কিন্তু ডিঙ্গিয়ে দেখার সুযোগ থাকবে না। ইট অ্যাক্টস অ্যাজ এ উইন্ড ব্রেক, একটি তোমার হলো বাতাস প্রতিবন্ধক, অর্থাৎ একটা খালি জায়গাতে বাড়ি করেছে, লন করেছে, সব ঠিক আছে, কিন্তু ইউজ বাতাস আসে, সেটাকে ব্রেক করার জন্য তোমার কিন্তু এই হেজটা কাজে লাগবে যদি টল হেজ লাগাইতে পারো। উইন্ড ব্রেক ডিউরিং স্টর্ম এন্ড কোল্ড উইন্টার, খুব ঠান্ডা শীতের সময়ও দেখবা যে যদি টল হেজ থাকে বাড়ির পাশে, বাড়িতে শীত কম লাগবে, ঝড়ের সময় বাতাস কম লাগবে। বাতাস দেখো, ইট রিডিউসেস এয়ার এন্ড নয়েজ পলিউশন। বাতাস তো নর্মালি ডাস্ট পার্টিকেল দিয়ে হয়, পলিউশন হয়, সেগুলো যদি হেজ থাকে বাড়ির পাশে, তাহলে দেখা যায় বাড়ির ভিতরে ডাস্ট গুলো কম আসবে। নয়েজ পলিউশন অলসো রিডিউস বাই হলো হেজ। আমরা যদি হেজ দেই, অনেকটাই নয়েজ, মানুষের নয়েজ, গাড়ি ঘোড়ার নয়েজ, সব নয়েজটাই কিন্তু কমে যাবে। তো একটু বাসায় কিন্তু হেজ অত্যন্ত দরকার। ওয়েল মেইনটেইন হেজ, স্পেশালি উইথ কালারফুল ফলিয়েজ, যেটা লাস্টলি বলছি, এটা সুন্দর যদি আমরা খুব ফুল আলা গাছ দিয়ে হেজ দিতে পারি, দ্যাট উইল ইনক্রিজ দ্য বিউটি অফ ইউর হোম। It's the another important point. প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে। দেখো, সেপারেশন, টল হেজ, দ্য প্রাইভেসি, উইন্ড ব্রেক,
reduces the pollution, and হলো যে maintains the special beauty of house increase করা যায় by using haze. এখন আমরা এই হেজটা বানাবো কিভাবে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। হেজ বানাবো নর্মালি তো হেজ দেখো তোমরা ক্যাম্পাসে বা আশেপাশে যে কোনো শহরে দেখতে পাও। হেজের ওয়াইড প্রশস্তটা খেয়াল করে দেখো, প্রশস্ত কিন্তু খুব বেশি না, এটি 30 to 90 সেন্টিমিটার, অর্থাৎ মোটামুটি 30 সেন্টিমিটার থেকে শুরু করে 1 মিটারের কাছাকাছি এতটুকু ওয়াইড হয়। আর লেংথ হলো অ্যাজ মাচ অ্যাজ ইউ নিড, অ্যাজ মাচ অ্যাজ ইউ হ্যাভ দ্য স্পেস। সো সেটি একটি সিকোয়েন্সিয়াল ওয়েতে আগালেই বুঝে তোমার মনে থাকবে। এবং এখানে কি কি গাছ দেবো দেখো, এটুকু বাদ দিয়ে দিলাম, এগুলো টেকনিক যে কি কিভাবে দেবো আর কি। তাহলে মোটিভ হেজ প্ল্যান্ট যখন আমরা সিলেক্ট করবো সেখানে কতগুলো পয়েন্ট খেয়াল করতে বলছি। যে একটি হেজটাকে আমরা আগের আলোচনা থেকে দেখতে পেলাম যে বাড়ির প্রোটেকশনের ব্যাপার আছে, আবার বিউটির ব্যাপার আছে। যদি অনলি ইফ ইউ থিঙ্ক অনলি প্রোটেকশন, দ্যাট ইন দ্যাট কেস এক ধরনের গাছ, সেগুলো হেভি, হার্ডি, কুইক গ্রোয়িং, রেজিস্ট্যান্ট টু ড্রাউট, ইনসেক্ট, এগুলো হতে হবে। আর যদি হয় না, আমি আমার কোনো সব দিকে সেফটি আছে, সমস্যা নেই, আমি অর্নামেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার এই হেজটা দেবো, তখন তোমাকে অবশ্যই বিউটিফুল ফলিয়েজ এবং কালারফুল ফলিয়েজ এবং কালারফুল ফ্লাওয়ারিং গাছ সিলেক্ট করতে হবে। এটা হলো মোটিভ টু সিলেক্ট হলো হেজ প্ল্যান্টস। ঠিক আছে না ব্যাপারটা? প্রোটেক্টিভ পয়েন্ট অফ ভিউ একটা, অর্নামেন্টাল পয়েন্ট অর্থাৎ আমরা বিউটির পয়েন্ট অফ ভিউ থেকে, সেটি আমরা দুইটি পয়েন্ট খেয়াল করে আমরা গাছ সিলেক্ট করব। যেভাবেই করি না কেন, আমাদের ফলোয়িং প্ল্যান্টস ক্যান বি ইউজড ফর haze. That could be dwarf bamboo, করমচা আর কি, দুরন্ত, ইক্সোরা হচ্ছে রঙ্গন, যেটা রঙ্গন আবার there are two or three kinds. So রঙ্গন, বোগেনভেলিয়া, ওয়াইল্ড রোজ, চায়না বক্স, জবা, থুজা, দেবদারু, খোটন, এই যেগুলো কমনলি আমাদের আশেপাশে আছে, দ্যাট ইজ ফাইন। এছাড়া একটা নতুন যেটা শেহরা বলে, শেহরা, আমি সাইন্টিফিক নামটা এখানে পাই। This sort of plants can be used as a haze, কারণ হলো they are the green, hardy. Hardy means that they can survive at any condition. They can survive under drought. They can survive under any kind of stress. They can grow with heavy pruning. তাতে সমস্যা হয় না। Therefore এই গাছগুলো is suitable for haze plant. ঠিক আছে কিনা? এখন আমরা যাচ্ছি যে এই গাছগুলো সিলেক্ট করব কতগুলো পয়েন্ট। আগে তো বলছি মোটিভটা ছিল, হলো আমাদের যে প্রোটেকশন মোটিভ হয়, সেক্ষেত্রে কিছু পয়েন্ট থাকতে হবে যে ইট শুড হ্যাভ অ্যাট্রাকটিভ লিভ, সুন্দর লিভ থাকতে হবে, ফ্লাওয়ার আর বোথ, দুটোই থাকতে পারে। ইট শুড হ্যাভ থিক টেক্সচার অ্যান্ড কুইক গ্রোয়িং। It should be grown easily. আমি যেটা বলছি আর কি, মিনিমাম কেয়ারে গ্রো করবে, লাক্সারিয়াস গ্রোথ। ক্যাটল গোট ক্যানট ইট, অর্থাৎ ডু নট ইট। ক্যানট মানে এখানে ডু নট ইজ বেটার, বিকজ খাবে না, আর ক্যানট হলো খেতে পারবে না, দুটো দুই জিনিস কিন্তু। তো এগুলো ছাগল গরু ছাগল খায় না মূলত, নর্মালি দে ডু নট ইট সাচ কাইন্ড অফ প্ল্যান্টস। সো ইট ক্যান টলারেট ফ্রিকুয়েন্ট অ্যান্ড হেভি প্রুনিং। আমি আগেও বলছি। ইট শুড বি এভারগ্রিন। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এভারগ্রিন হতেই হবে, আদারওয়াইজ তুমি তোমার বাড়ির প্রোটেকশনের জন্য স্ক্রিন বানাইলা হলো হেজ প্ল্যান্ট দিয়ে, দেখা গেলো যে ডিউরিং উইন্টার সিজন যেগুলো ডেসিডিউয়াস, পত্রপতনশীল যে গাছগুলো আছে, পাতা ফেলে দিল, তাহলে তো বাড়ির আর হলে সেই প্রোটেকশন থাকলো না। সো এভারগ্রিন হতে হবে, এটা শর্ত যে হেজ প্ল্যান্ট শুড বি এভারগ্রিন অ্যান্ড ইজিলি প্রপাগেটেড। অর্থাৎ এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা যে সমস্ত গাছের কথা বললাম সেগুলো কাটিং করে লাগালেই হয়ে যায়। তার মানে এর চেয়ে ইজি প্রপাগেশন টেকনিক আর পৃথিবীর কোথাও নেই। সো এভারগ্রিন, ইজিলি প্রপাগেটেড হতে হবে, এগুলো মনে রাখতে পারবা। উইথস্ট্যান্ড হেভি রেইন, ড্রাউট কন্ডিশন, যে কোনো অবস্থাতে এগুলো বেঁচে থাকতে পারবে বা গ্রো হতে পারবে। ঠিক আছে না? মোটামুটি এই হলো আমাদের ক্রাইটেরিয়া। আগাই নাকি? আশিক, আমরা আজকে মনে হয় নানান ধরনের ফোন আসলে যেতে হবে, অফিসে না গেলে হয় না। আজকে মনে হয় এটা দিয়ে শেষ করবো, বুঝছো? আর একটা মনে হয় আমাকে সময় দিও তোমার সুইটেবল টাইমে। তোমার দেয়ার আর সেভারাল ক্লাসিফিকেশন আছে এখানে। দেয়ার সেটি হলো ক্লাসিফিকেশন কিসের উপরে? হেজ আর প্ল্যান্টেড টু প্রোটেক্ট দ্য এরিয়া, টু অ্যাভয়েড দ্য ট্রান্সপাসিং, অর্থাৎ ক্রস ক্রসিং, ট্রান্সপাসিং
ভিতরে আসা যাওয়া কমানোর জন্য বা বন্ধ করার জন্য মানুষ গরু ছাগল যাই হোক না কেন সবকিছুর জন্য তো আমরা দিয়ে থাকি। Therefore, according to purpose, haze can be classified tall protective haze and dwarf protective haze. দুরকমই হবে। টল লাগবে সেটি টল যেটি আবার একটা সমস্যা পড়ে গেলাম, এই সমস্যাগুলো এখানে হচ্ছে বেশি। কে যেন ফোন দিয়ে ঘুমাচ্ছে বুঝছো, আমার তো মনে হয় ছিলাম ঘুম থেকে। হ্যাঁ না, আমরা ক্লাসিফিকেশন সরি আমি আসলে যে ঘুমের টোনটার সাথে সব ভুলে যাচ্ছি। আমরা আসলে ক্লাসিফিকেশনে দেখলাম যে আমরা যদি প্রোটেক্টিভ বা বিউটি সব দিক কনসিডার করি, therefore according to the purpose haze can be classified as follows. Number one, tall protective screen, আমরা যদি protection চিন্তা করি, in that case haze height could be 1.1 to 3 meter. আমাদের ম্যান হাইটের উপরে রাখতে হবে। ডেন্স গ্রোথ মাস্ট হ্যাভ এ থ্রন, কাটা থাকবে। সিলেক্টিভ গাছের মধ্যে, সিলেক্টেড প্ল্যান্টস এর মধ্যে রান্দা, বোগানভেলিয়া, ওয়াইল্ড রোজ ইজ ফাইন বিকজ সবগুলো গাছের কিন্তু কাটা আছে এবং বোগানভেলিয়া বেশ বুশি এবং মানে ক্রাউডি হয়ে যাবে, করন্দা অলসো কাটা ক্রাউডি হয়ে যাবে। এগুলো কিন্তু তোমার প্রোটেকশনের জন্য ফাইন এই গাছগুলো। দেন ডোয়ার প্রোটেক্টিভ, মানে একটা হলো প্রোটেক্টিভ মেজারের জন্য ডোয়ার প্রোটেক্টিভ, একটা টল প্রোটেক্টিভ। ডোয়ার্ফের মধ্যে 1 মিটার হাইট, 1 and below 1 এর মধ্যে ওকে প্রোটেক্টিভ উইথ থ্রন, এখানেও কাটা থাকবে। ইউফোরবিয়া, এটা ফুল হয় কিন্তু গাছ, ইউফোরবিয়া ক্যান বি ইউজ অ্যাজ এ ডোয়ার প্রোটেক্টিভ হেজ প্ল্যান্ট। দেন আমরা যাচ্ছি টল অর্নামেন্ট অ্যান্ড ডোয়ার। আমাদের প্রোটেক্টিভ অ্যান্ড অর্নামেন্ট দুইটাই ফাংশন, এর মধ্যে প্রোটেক্টিভের টল অ্যান্ড ডোয়ার, অ্যান্ড অর্নামেন্টস অলসো হ্যাজ এ টল অ্যান্ড ডোয়ার। অ্যান্ড অর্নামেন্টস এর টলের ক্ষেত্রে হাইট সেম আগের মতো 1 to 3 মিটার, and that should have a foliage, flowers, etc. থাকবে। এগুলো করতে গেলে অবশ্যই তোমাকে দুরন্ত দিতে পারো, ফলিয়েজ খুব সুন্দর, হিবিস্কাস দিতে পারো, জবা যেটা। এছাড়াও এটা টলের মধ্যে। আর ডোয়ার্ফের ক্ষেত্রে হাইট 1 মিটার এবং সেখানে কালারফুল ফলিয়েজ থাকবে। সেখানে একালাইফা থাকতে পারে, একালাইফা সবাই চেনো, আমার মনে হয় তো না, তোমাদের তো চেনার সুযোগ হয়নি, প্র্যাকটিক্যাল ক্লাস তার কারণেই হয়নি। একালাইফা ক্যান বি, ল্যান্টানা ক্যান বি, এগুলো ল্যান্টানা খুব বিউটিফুল ফ্লাওয়ার হয়, ডোয়ার্ফ থাকে, পাতাও সুন্দর, এগুলো ক্যান বি ইউজড ফর অর্নামেন্টেশন। আমরা যাচ্ছি শেপ অফ হেজ, কি ধরনের শেপ আমরা বিগিনিং দেখা গেছে একটা হেজের শেপ দেখাইছিলাম, সেটি কিন্তু আমি একটা শব্দ বলেছিলাম ওয়েবি, ওয়েবি স্পেলিংটা ঠিক নাই বুঝি। ও দেখো এই শেপটা ডিপেন্ডস অন কিভাবে শেপটা দিয়েছি, সেটা হলো সারফেস টু দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য হেজ প্ল্যান্ট, অ্যাপিয়ারেন্স অফ দ্য হেজ যেটা তৈরি করে হেজের অ্যাপিয়ারেন্স, সেটি কাট সারফেস মানে কাট স্কোয়ার কাট হতে পারে, অর্থাৎ সারফেসটা স্কোয়ার কাট, রাউন্ড অর্থাৎ টপ হতে পারে রাউন্ড, ওয়েবি টপ হতে পারে, কলাম টপ হতে পারে। দিস আর দি ক্যাটাগরি টাইপস, হোয়াটএভার ইউ লাইক ইউ ক্যান মেক ইট। অ্যান্ড এখানে ডিপেন্ডস অন হলো যে তোমার প্রিভিলেজ, তুমি কোনটাকে চাচ্ছ। ইফ ইউ লাইক স্কোয়ার দেন দ্য টপ সারফেস should square cut. If you like round top, that it will like this. If you like wavy shape, that it will like this. And if you like column shape, that it will like this. এবং প্রশ্ন হলো এগুলো কিন্তু একদিনে হবে না, it will take several months, several years to get such type of shape. আমরা বিগিনিং এখন শুরু করতে যাচ্ছি যে দেখো স্কোয়ার কাটটা কিরকম আমরা ছবিতে দেখাচ্ছি। স্কোয়ার কাট উইড বি লাইক দিস, এখানে এটা হলো হোয়াইট চওড়া, আর লম্বা as much as you need, as much as you have the land, that is the long has the limit, but wide has a limitation. This wide must be 3 centimeter to 90 centimeter. এটা মোটামুটি মনে হচ্ছে যে about 50 centimeter বা 60 centimeter. So এই wide depends on হলো তোমার এরিয়া, অর্থাৎ তুমি যদি বাসায় করো তোমার নিজের হোম গার্ডেনে, সেক্ষেত্রে এত বড় ওয়াইড আননেসেসারি। এইগুলো মূলত পাবলিক এরিয়া, যেখানে পাবলিকের কমিউনিকেশন মানে মুভমেন্টটা বেশি থাকে, ইন দ্যাট কেস সেগুলো অবশ্যই ওয়াইডার হতে হবে, আদারওয়াইজ এগুলো জাম্পিং করে টপকিয়ে তোমার উপরে ভিতরে লোক আসতে পারে।
দেয়ারফর এগুলো আর দেখো রাউন্ড সারফেস পাশের ছবিটা কিন্তু সারফেসটাকে তারা রাউন্ড আস্তে আস্তে রাউন্ড করে নিচ্ছে ইট উইল নট প্রডিউস উইদিন এ ইয়ার ইট উইল টেক লং টাইম আসলে এটি তোমার আসলে সময় লাগবে আস্তে আস্তে তোমাকে শেপ দিতে হবে দেন ওয়েবি আমরা বলি যে ওয়েবি আমরা ইনিশিয়ালি দেখিয়েছি এটা কিন্তু ওয়েবি করে নিতে হবে আর কি তোমাকে প্রুনিং করে ওয়েবি করে নিতে হবে ওকে আমরা এখন যাচ্ছি যে হাউ টু ডেভেলপ এ নিউ হেজ করা সিম্পল এখানে তোমাকে সিলেকশন করতে হবে জায়গাটা প্রিপারেশন করতে হবে জায়গাটা দেন প্ল্যান্টিং করতে হবে so if you want to get a good haze so site should be loamy soil is ideal land should be prepared by digging যেহেতু জায়গাটা খুবই ছোট এখানে প্লাউইং এর কোনো প্রয়োজন নেই নরমালি স্প্রেডিং বা ডিগিং এনিহাউ করে নিতে হবে একটা ডেপথ অফ 25 to 30 অথবা 20 থেকে 25 সেন্টিমিটার আর মোর ডেপথ একটা টেবিল স্কেলে যেটা আছে সেই পর্যন্ত ডেপথ তোমাকে তৈরি করলে হবে দেন মিক্সড উইথ ডিকম্পোজড কার্ডং অর্থাৎ এখানে অর্গানিক ম্যাটার কিন্তু আমি দেখো লন এবং হেয়ার সব জায়গাতেই অর্গানিক ম্যাটার ইজ ইম্পর্টেন্ট তোমার কেমিক্যাল ফার্টিলাইজার আননেসেসারি তো সেখানে আমরা মিক্সড উইথ ওয়েল ডিকম্পোজড কার্ডং অথবা কম্পোস্ট দিয়ে মিক্সড করলাম ওই মাটিটার এরিয়া তোমাদের খেয়াল আছে আমরা আগের ক্লাসে দেখিয়ে আসছি খুব সিম্পল এই যে জায়গাটা নেব আমরা এই জায়গাটা কিন্তু বেসিক্যালি কতটুকু জায়গা নেব আমরা এখানেও বলছি যে দ্য ওয়ার্ক মে বি 30 to 90 সেন্টিমিটার ডিপেন্ডিং অন স্পিসিস কোন জাতটা লাগাবো সেটি দেন বেড শুড বি প্রিপেয়ার্ড 2 to 3 weeks বিফোর প্ল্যান্টিং দ্য কাটিংস অর সিড যাই না কেন আমরা যখন লাগাবো তার আগে 1-2 সপ্তাহ আগে সেই 30 সেন্টিমিটার ওয়াইড যে বেডটা আমাদের হোমের চারিদিকে বা লনের চারিদিকে সেটা করে নেব এরপরে প্ল্যান্টিং করবো কি সেটা নির্ভর করবে হলো আমার কি ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবল আছে তার আগে জানতে হবে যে প্ল্যান্টিং টাইমটা কোনটা আমরা যেহেতু কাটিং লাগাবো in that case rainy season would be fine that is June, July, August, September even October could be okay planting of his plant is undertaken at the beginning of monsoon অথবা মাঝখানেও করতে পারে কোনো সমস্যা নেই কারণ যখন তুমি কাটিং লাগাবা ড্রাই সিজনে যেমন এই সময়টাতে নিষেধ করা থাকে মানে এখন কাটিং লাগালে কাটিং গুলো বাঁচানো খুব কঠিন হবে তোমাকে অনেক কাটিং সার্ভাইভ করবে না এটার জন্য then planting haze is started by sowing seeds বীজ দিয়ে করতে পারি or by planting cuttings or by planting rooted cuttings যে কোনো একটা ম্যাটেরিয়াল তুমি বীজ হতে পারে কাটিং হতে পারে রুটেড কাটিং যেগুলো কাটিং করে একজন রুট তৈরি করে রেখেছে একদম রেডিমেড ম্যাটেরিয়াল তুমি নিয়ে এসে লাগাতে পারো জেনারেলি ইন ডাবল রো সিস্টেম ইজ ইউজড রিমেম্বার ডাবল রো অর্থাৎ ট্রিপল রো অনেকে দিচ্ছে যারা খুব দ্রুত ক্রাউডি যাচ্ছে ট্রিপল রো ক্যান বি বা ডাবল রো ইজ রিকমেন্ডেড ডাবল রো এটি বোর্ড থাকলে আমি ছবি আঁকালে ভালো হতো তোমরা যে ছবিটা আমি দেখালাম হেজে এটা একটা 30 সেন্টিমিটার যদি হয়ে থাকে এই 30 সেন্টিমিটারের মাঝখানে 2টা রো করতে হবে তাহলে কি হচ্ছে সেখানে 10 সেখানে দুই পাশ থেকে একটু বাদ দিলে আমি যদি 15 সেন্টিমিটার 7.5 বাদ দিই মাঝখানে আসি তাহলে এই মাঝখানে 15 সেন্টিমিটার ডিস্টেন্স থাকবে 2টা রোর মাঝখানে এবং সেই 2টা রোই যাবে হলো লম্বালম্বি ভাবে যতটুকু তোমার জায়গা আছে সেই 2টা লাইনের মধ্যে কিভাবে লাগাবো সেটি বলা আছে স্পেসিং শুড বি 10 to 20 সেন্টিমিটার বিটুইন দ্য প্ল্যান্টস আমাদের লাইনের ডিস্টেন্স কিন্তু 15 আমি লেখা নেই এখানে বাট লেখা উচিত ছিল লাইন টু লাইন ডিস্টেন্স 15 ধরে নিলাম এবং ইচ লাইন শুড কন্টেইন প্ল্যান্টস সেগুলোর স্পেসিং হবে 10 থেকে 15 ইভেন তোমার যদি খুব ক্রাউডি লাগে অর্থাৎ তোমার কাটিংও বেশি থাকে তাহলে 10 এর কমেও দিতে পারো তবে 10 সেন্টিমিটার ইজ ফাইন 10 সেন্টিমিটার পর কাটিং গুলো লাগাতে হবে সে লাগানোর কিছু টেকনিক আছে সেগুলো দুইটি প্যারালাল লাগানো যাবে না এক লাইনে যেটা লাগালে পরের লাইনটা তার মাঝখানে মারা যেতে হবে অর্থাৎ যাতে করে কাছে গ্যাপ থাকে আর কি ইমিডিয়েট আফটার প্ল্যান্টিং ওয়াটার ইজ অ্যাপ্লাইড এখানে একটি বিষয় থাকবে সেটি হলো নর্মালি বীজ সয়িং করলে কিন্তু ইরিগেশন দেওয়া যাবে না কাটিং নর্মাল কাটিং দিলে লাগা যাবে না এখানে কিন্তু রুটেড কাটিং দিলে পরে ইরিগেশন দিতে হবে in case of rooted cutting irrigation is required but এখানে বলা আছে কমন কথা immediate after planting water is applied কথাটা in the sense কিন্তু কিছুটা ভুল আছে আমরা যদি seed sowing করি পানি দেব না basically immediate after planting of rooted cutting irrigation is required এই কথাটা একটু লিখে নিন rooted cutting planting করলে irrigation দিতে হবে
Then intercultural operation, this is very simple. আমরা যে কাটিং গুলো লাগাবো সবগুলো কাটিং যে will survive, it's not true. Some cuttings may die, so gap filling is important in that case. Gap filling with কি similar species. আমরা যদি ইকজোরা দিয়ে হেজ করতে চাই রঙন দিয়ে, তাহলে ইকজোরাই আমাকে পরে গ্যাপ ফিলিং করতে হবে। Weeding is done time to time. This is another important point. যে haze plant like other crops, haze plant also তোমার হলো ইম্পর্টেন্ট, যে অন্য উইড হলে সেটার গাছে গ্রোথ কম হবে, পোকা ধরবে। So weeding is necessary in that case. Regular irrigation during dry season, common dialogue, যেটি ড্রাই সিজন হলে অবশ্যই রেগুলার ইরিগেশন করতে হবে, বাট একটা পয়েন্ট এর সাথে লাগাতে হবে যে প্রপার ড্রেনেজ ফ্যাসিলিটিস শুড প্রোভাইড ডিউরিং রেইনি সিজন, অর্থাৎ হেজের মধ্যে যাতে পানি জমে না থাকে এই জন্য রেইনি সিজনের ড্রেনেজেরও ফ্যাসিলিটিস রাখতে হবে। আদারওয়াইজ হেজ প্ল্যান্ট কিন্তু দুর্বল হয়ে যাবে এবং পোর গ্রোথ হবে, মরে যাবে না বাট পোর গ্রোথ হবে, যে বিউটি চাচ্ছে সে বিউটি থাকবে না। এখানে নাম্বার 4 যেটি প্রুনিং, দিস ইজ দি ক্রিটিক্যাল পয়েন্ট, বিকজ আমরা তো গাছ লাগিয়েছিলাম 10-15-20 সেন্টিমিটার দূরে 15 সেন্টিমিটার দূরে লাইন, অ্যাট দ্য এন্ড দেখা যাচ্ছে হেজ গুলো কিন্তু খুবই ঘন হয়ে যাচ্ছে। কিভাবে ঘন হচ্ছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, মানে সেটি অবশ্যই প্রুনিং ছাড়া কখনোই সম্ভব নয়। when haze is about 15 থেকে 25 সেন্টিমিটার টল, অর্থাৎ মোটামুটি আমাদের টেবিল স্কেলের সমান হয় বা তার চেয়ে একটু নিচে থাকে, এই অবস্থাতে এই সময় করতে হবে ইট ইজ প্রোন টু 10 সেন্টিমিটার, অর্থাৎ কেটে তাকে 10 সেন্টিমিটার ডাউন করে নিয়ে আসতে হবে উইথ হেজ শেয়ার দিয়ে এগুলোকে কেটে 10 সেন্টিমিটার রাখবো। যখন রাখলাম অ্যাক্সিলারি ব্রাঞ্চ উইল ইমার্জ, অর্থাৎ একটা গাছ কেটে ফেলে তার অ্যাক্সিল থেকে কিন্তু অনেকগুলো, প্রতিটা অ্যাক্সিল থেকে গাছ বের হবে। যখন অর্থাৎ অ্যাপিকাল ডমিনেন্স, এখানে টপটা ভেঙে দিলে সাইড থেকে ডাল বের হবে, নর্মালি তো আমরা জানি। সেইটি যখন প্রথম কাটে দিলাম, সেকেন্ড প্রুনিং এর আগে দেখবা সেকেন্ড ক্লিপিং ইজ ডান এট এ হাইট অফ 20 সেন্টিমিটার। আমার সেকেন্ড ক্লিপিংটা আসবে, প্রথমবার আমরা 10 রেখেছিলাম, আবার যখন 25-30 সেন্টিমিটার লম্বা হয়ে গেছে ওকে আবার 20 সেন্টিমিটার রাখছি, 20 সেন্টিমিটার রেখে মাথাটা কেটে দিয়েছি। সেকেন্ড কাট যখন দিলাম তখন আবারও কিন্তু সাইড থেকে ব্রাঞ্চ বের হবে। এরকম সেভারাল প্রুনিং ইজ রিকোয়ার্ড to have a good haze. Then frequency of pruning is depend on desired height and growth of plant. কিরকম হাইট তোমার দরকার এটা বাড়ির ওনার, হাউস ওনার উইল ডিসাইড, যে আমরা কি এটা কি প্রোটেকশনে নিয়ে যাব নাকি শুধু ডেকোরেটিভে রাখবো, নাকি আমার 1 মিটার হাইট হলে চলবে না 1.5 মিটার হাইট লাগবে, ডিপেন্ডস অন হলো যে ডিজায়ার অফ দি ওনার অ্যান্ড অলসো গ্রোথ হ্যাবিট অফ দ্য প্ল্যান্ট। এগুলো চিন্তা করে আমাকে সেভারাল টাইমস প্রুনিং করলে এক সময় দেখবে খুব নাইস হেজ হয়ে যাবে। আমরা মেইনটেনেন্স আগের মতো আমাদের লনের মতো এরও মেইনটেনেন্স আছে, যে আমরা মেইনটেনেন্স ইম্পর্টেন্ট, হেজ শুড বি কেপ্ট নিট অ্যান্ড ক্লিন ইজ দ্য পয়েন্ট। যেহেতু এটি এন্ট্রান্সের দিকে থাকবে তোমার হোমে বা হোম গার্ডেনের, সেটি অবশ্যই নিট অ্যান্ড ক্লিন। এই নিট অ্যান্ড ক্লিনসের মধ্যে উইডিং তো থাকবে, এক্সট্রা ডেব্রিজ যেগুলোতে সেগুলো সরাতে হবে। অর্গানিক ম্যাটার শুড বি অ্যাপ্লাইড ওয়ান্স এ ইয়ার। এখানে রেইনি সিজন আগে অথবা পরে, মূলত পরে দেওয়া বেটার, অনেকে আগে দেয়। বিফোর রেইনি সিজন 5 কেজি ওয়েল ডিকম্পোজড কাউ ডাং অথবা এনি কম্পোস্ট পার রানিং মিটার। এখানে মিটার পার রানিং মিটার, আমরা কিন্তু লনের ক্ষেত্রে মিটার স্কোয়ার ইউজ করেছিলাম, সেটি দৈর্ঘ্য প্রস্থ মেপে মিটার স্কোয়ার। আর এই ক্ষেত্রে যেহেতু ন্যারো স্পেস, ন্যারো জায়গা, less than 1 meter is wide, therefore রানিং মিটার কত লম্বা সেই অনুপাতে তোমাকে ম্যানুয়ারিং করতে হবে 4 কেজি পার মিটার। Proper care should be taken against insects and disease. Our বলছি insects and disease will appear. That should be controlled by using biologically control is fine. If not possible, then chemical fertilizer, insecticide অর্থাৎ ইনসেক্ট কিলার অথবা ফাঙ্গাস থেকে ফাঙ্গিসাইড ব্যবহার করে তোমার এটা কন্ট্রোল করা যেতে পারে। ইরিগেশন শুড বি প্রোভাইডেড ডিউরিং ড্রাই মান্থ। আবারও সে একই কথা, ইরিগেশন অবশ্যই দিতে হবে ড্রাই মান্থে। এখানে তাহলে একটা ক্লিপিং টাইম টু টাইম ক্লিপিং করতে হবে, অর্থাৎ প্রুনিং করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। এই হলো মোটামুটি আমাদের হেজের প্রেসক্রিপশন। আমার মনে হয় যে হেজ তোমাদের অসুবিধা হওয়ার কথা না। একটা নতুন হেজ কিভাবে তৈরি করবা এখন থেকে নিজ বাসায় অথবা রিলেটিভস এর বাসায়,
হেজ করে দিতে পারো, হেজের মানে কি বলে যে কনসেন্টেন্সি করতে পারো, কোনো সমস্যা নেই। তবে কিছুটা পড়ে তারপরে না হয় কনসালটেন্সি শুরু করে দিও আর কি। নাকি আশিক কি বলো, আজকে কি আরো আগাবো নেক্সট ক্লাস? আজকে মনে হয় তোমাদেরও মাথায় নিচ্ছে না, প্লাস ঘুমের চেষ্টা করি না যতটুকু আগায়, চেষ্টা করি। ল্যান্ডস্কেপ এটা হচ্ছে কি খুব ইন্টারেস্টিং একটা টপিক, এটা একটু সময় নিয়ে করতে পারলে ভালো হতো। এ নিয়ে আমার লাস্ট টপিক যেটা আছে আমার আন্ডারে যে কোর্সটি দেওয়া আছে, ল্যান্ডস্কেপ হর্টিকালচার, ল্যান্ডস্কেপ হর্টিকালচার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, থিওরি, প্রিন্সিপল, ল্যান্ডস্কেপ গার্ডেনিং, অনেক কথা বলা আছে। তো সেখানে আমরা ল্যান্ডস্কেপ হর্টিকালচারের মধ্যে ল্যান্ডস্কেপ কি অ্যান্ড ল্যান্ডস্কেপিং, হোয়াট ইজ ল্যান্ডস্কেপ and what is landscape. Landscape, simply যদি আমরা বলি, a landscape is what we can see when we look across an area of land. কোনো দিকে যখন চোখ দিয়ে তাকিয়ে যা দেখি আর কি ওপেন জায়গাতে, we can see when we look across an area of land, সেটি হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা চলতে ফিরতে অনেক সময় বলি সুন্দর জায়গা দেখলে সুন্দর ল্যান্ডস্কেপ, ওকে, বাট সেই সুন্দর ল্যান্ডস্কেপ, যেটি সুন্দর যে শব্দটা আসছে সেটি ল্যান্ডস্কেপিং, ইট রেফার্স টু এনি অ্যাক্টিভিটি, সেখানে কিছু অ্যাক্টিভিটি থাকতে হবে যেটি ওই ভিজিবল ফিচারগুলো বিউটি ইনক্রিজ করবে। সেটি বলছে ল্যান্ডস্কেপিং ইট ইজ রেফার্স টু এনি অ্যাক্টিভিটি দ্যাট মডিফাই দ্য ভিজিবল ফিচার্স অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড। আমরা পাশের ছবিটা দেখি, এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ ক্যান বি এনি প্লেস, সেটার মধ্যে কিছু কাজ করতে হবে, সেখানকার যে এরিয়াটাকে মডিফাই করতে হবে, দ্যাট উইল ইনক্রিজ দ্য বিউটি, সেটি হচ্ছে ল্যান্ডস্কেপিং। আমরা আমাদের হোম গার্ডেন অথবা যে কোনো ওপেন স্পেসকে এভাবে আমরা কিন্তু বিউটি ইনক্রিজ করাতে পারি। রিমেম্বার এখানে কিন্তু পাশাপাশি কিছু লনও আছে, একটা ছবির পাশের লন দেখা যাচ্ছে, সে লনও থাকতে পারে। ল্যান্ডস্কেপিং এর মধ্যে লন থাকবে, অন্যান্য গার্ডেন থাকবে, রোজারি রকারি থাকবে, অর্থাৎ বিউটি ইনক্রিজ করা একটা এরিয়ার। সেটি করতে গেলে অনেক কম্পোনেন্টস লাগবে, এর কিছু রুলস আছে, কিছু প্রিন্সিপল আছে, সেগুলো আমরা দেখব। আসলে ইম্পর্টেন্সটা কি এই ল্যান্ডস্কেপের? ইম্পর্টেন্স হচ্ছে ল্যান্ডস্কেপ support our health and well-being by encouraging physical outdoor activity. যেটা একটা ওপেন ল্যান্ডস্কেপ থাকে, খোলা ল্যান্ডস্কেপ থাকে, সেখানে অবশ্যই অনেক অ্যাক্টিভিটিস সেখানে থাকবে, কাজ করতে হবে, সেটা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বাড়াবে, সেটি আমাদের টেনশন রিডিউস করবে। ইট অফার্স অ্যাস্থেটিক এনজয়মেন্ট, দেন এসকেপিজম, ট্রাঙ্কুইলিটি and sense of belongings to an area with a distinct natural and cultural identity. একটু হার্ডার, কতগুলো বিষয় মানে একটু কঠিনই মনে হবে, বাট সিম্পলি যদি আমরা মনে করি যে অ্যাস্থেটিক এনজয়মেন্ট হবে, আমার একটা সুন্দর যদি ল্যান্ডস্কেপ থাকে আমার বাসার আশেপাশে, তাহলে সেটি কিন্তু এই কাজগুলো করবে আর কি। দেন আমরা ল্যান্ডস্কেপের ডেফিনিশন, ল্যান্ডস্কেপ হর্টিকালচারটা কি? তাহলে ল্যান্ডস্কেপ হর্টিকালচার হচ্ছে একটা ব্রাঞ্চ অফ হর্টিকালচার। আগেটা ছিল ল্যান্ডস্কেপিং, দেন ইউটিলিটি অফ ল্যান্ডস্কেপ, দেন এখন আসছে ল্যান্ডস্কেপ হর্টিকালচার। আসলে এই বিষয়গুলো যারা ডিল করবে, যে হর্টিকালচারের যে অংশে ডিল করবে, the branch of horticulture which deals with the art and knowledge of development of a plantation of ornamental plants by arranging them in a such manner with existing plants and structures to beautify a place, maintain natural scenery, may be called as landscape horticulture. সেটি একটা ব্রাঞ্চ অফ হর্টিকালচার যেটি ডিল করবে এই বিষয়গুলো নিয়ে। এই ল্যান্ডস্কেপ হর্টিকালচারের কিছু অবজেক্টিভস থাকবে সেখানে, টু এনহ্যান্স দ্য অ্যাস্থেটিক অ্যাপিল অফ অ্যান এরিয়া, যে কোনো এরিয়ার অ্যাস্থেটিক ভ্যালু বৃদ্ধি করা, টু ইনক্রিজ দি প্রপার্টি ভ্যালু,
to secure the attractive ground, modify the environmental factor, provide hobby, তার যেগুলো অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সেগুলো, to improve and conserve natural resources. এখানে একটা ল্যান্ডস্কেপ করলে সেখানে আমরা তো বলছি ডেফিনেশনে যে এক্সিস্টিং প্ল্যান্টস থাকবে এবং তার সাথে অ্যাডিশনাল কিছু প্ল্যান্টস সংযোজন করব, তাহলে সেটি ইমপ্রুভ করবে, কনজার্ভ করবে ন্যাচারাল রিসোর্সেস, তাছাড়া সোয়েল ইরোশন কমাবে, reduces the noise, environment pollution. This sort of activities হলো এই ল্যান্ডস্কেপ হর্টিকালচারের টার্গেট। আমরা যদি ক্লাসিফিকেশনে যাই দেখবো যে যে কোনো জায়গায় ল্যান্ডস্কেপ হতে পারে, কিন্তু তোমার হোমে হতে পারে, তোমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হতে পারে, পাবলিক প্লেস হতে পারে, হিস্টোরিক্যাল প্লেসে হতে পারে। বেসড অন দি লোকেশন, ল্যান্ডস্কেপ হর্টিকালচার ক্যান বি ক্লাসিফাই অ্যাজ হোম ল্যান্ডস্কেপ, যেটি আমরা বাসত বাড়ির আশেপাশে যেটা করবো, কমিউনিটি ল্যান্ডস্কেপ, পার্ক ল্যান্ডস্কেপ, পাবলিক বিল্ডিং ল্যান্ডস্কেপ, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ, হিস্টোরিক্যাল এরিয়া ল্যান্ডস্কেপ, হাইওয়ে ল্যান্ডস্কেপ। বড় বড় আমাদের দেশে হাইওয়ে হচ্ছে এখন, যেটি পদ্মার উপর থেকে ফরিদপুরের ওদিক দিয়ে ভাঙ্গা দিয়ে যাচ্ছে, এটি আমি গেছি, খুব সুন্দর হয়েছে আর কি। এগুলো এখানে যে ল্যান্ডস্কেপ গুলো করছে সেগুলো কিন্তু হাইওয়ে ল্যান্ডস্কেপ হবে সেটি। দেন সিটি টাউন অথবা কান্ট্রিসাইড ল্যান্ডস্কেপ হতে পারে, রেলওয়ে স্টেশন অ্যান্ড লাইন ল্যান্ডস্কেপ। রেল লাইন গুলো কি আমাদের এই উপমহাদেশে নেই, কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলো রেলওয়ে সাইডটা খুব বিউটিফুল। আমরা যদি বাংলাদেশে হচ্ছে না তা না, এয়ারপোর্ট থেকে ঢাকার দিকে রোড সাইড গুলো কিন্তু ওরা সুন্দর ল্যান্ডস্কেপ করে ফেলছে অলরেডি, দারুণ। তো সেরকম রেলওয়ে স্টেশন থেকে শুরু করে লাইন গুলো তো ল্যান্ডস্কেপ আছে। ব্যাংক অফ রিভার, যে কোনো নদীর পার, লেক, খালের পার, ক্যানাল ল্যান্ডস্কেপ, এসবই ঢাকার মেয়র সাহেবরা শুরু করতে চাচ্ছে বা শুরু করে দিচ্ছে, অনেকে কাজ করতেছে। সবই প্রয়োজন হবে আমাদের। ভালো একটা সুন্দর পরিবেশে বাস করতে গেলে আমাদেরকে এই সব ল্যান্ডস্কেপ ডেভেলপ করতে হবে। প্লেস অফ ওয়ারশিপ ল্যান্ডস্কেপ, অর্থাৎ ধর্মীয় জায়গাগুলো যেখানে মন্দির বলো, গির্জা বলো, প্যাগোডা বলো, মসজিদ বলো, আশেপাশে সব জায়গায় কিন্তু ল্যান্ডস্কেপ গুলো যেমন কোয়াইট থাকবে, প্লেজেন্ট থাকবে, সেখানে ধর্মীয় কার্যক্রমগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। সো ল্যান্ডস্কেপ মানুষকে সুস্থভাবে থাকার জন্য ল্যান্ডস্কেপ দরকার। আমরা যদি এই সমস্ত ক্লাসিফিকেশন খেয়াল করি, সবগুলো জায়গায় যদি একটা বিউটিফুল ল্যান্ডস্কেপ থাকে, অবশ্যই এই জাতি চেঞ্জ হয়ে যাবে। মানুষের পজিটিভ চিন্তাই করবে, কখনোই নেগেটিভ চিন্তা করবে না। তো আমরা এই ল্যান্ডস্কেপ গুলো অনেকভাবেই বলছে, এগুলো না হয় এত জটিলতা নেওয়া যায়। এলিমেন্টস অফ ল্যান্ডস্কেপ ডিজাইন, এখানে কিছু পয়েন্টস তোমার মনে রাখতে হবে। দেয়ার আর 5 বেসিক এলিমেন্টস অফ ল্যান্ডস্কেপ ডিজাইন। এটা কিন্তু ল্যান্ডস্কেপ ডিজাইন, আমরা ডিজাইন করতে যাব, সেই ডিজাইনের 5টা পয়েন্টস, 5টা এলিমেন্টস থাকবে। সেটির মধ্যে কালার, ফর্ম, লাইন অফ সাইট, স্কেল অর ব্যালেন্স অ্যান্ড টেক্সচার। একটু জটিল লাগবে, আমি বলছি, এটি ফিলিংস এর ব্যাপার, অনুভব করার মতো, দেখে ভালো লাগবে। এখন সেই ভালো লাগাটার কতগুলো স্কেল থাকবে, সেগুলোর মধ্যেই বলছি কালার একটা বিষয়, ফর্ম একটা বিষয়, লাইন একটা বিষয়, স্কেল একটা বিষয়, টেক্সচার একটা বিষয়। এই 5 বেসিক এলিমেন্টস তোমার অবশ্যই মাথায় রাখতে হবে একটু ভালো ল্যান্ডস্কেপ ডিজাইন করতে গেলে। আমরা সেখানে কালারটা কি তাহলে দেখবে একটু জটিল বোধ হবে, যে আমরা কাজ করতেছি হলো গাছগাছরা নিয়ে, তার মধ্যে আবার কালারের কি বিষয়। এই গাছের মধ্যেও কালার আছে, সেই কালারগুলোর কম্বিনেশন করাটাই হবে একজন ডিজাইনারের কাজ। এবং কালার কম্বিনেশন যদি করা যায় বিউটিফুল ভাবে, তাহলে ল্যান্ডস্কেপটা দেখতে সুন্দর হবে। আমরা যে ছবি দেখে আসছিলাম প্রথমে, সেটা কিন্তু একটা কম্বিনেশন আছে, তোমরা খেয়াল করো নাই। সেটি দেখো, এই ছবিটা কালার কিন্তু এক ধরনের কালার কোথাও নেই। এখানে মাল্টি কালারের ফ্লাওয়ার কিন্তু তারা রেখেছে, এবং সেগুলোই হচ্ছে কালার অ্যারেঞ্জমেন্ট করা। এখানে এই হচ্ছে তোমার হলো যে স্কেল আছে, ব্যালেন্স অবশ্যই রাখছে তারা, কোনো না কোনো ভাবে ব্যালেন্স রাখছে, সবকিছুর মধ্যে আছে কিন্তু যেটাই করছে। তো সেটি আমরা বলছি যে কালার, ফর্ম, সাইজ, স্কেল এন্ড টেক্সচার। টেক্সচার ভেরি সিম্পল, আমরা মাটির সয়েল টেক্সচার কিন্তু আলাদা আলাদা জিনিস। এখানে গাছের টেক্সচার ডিপেন্ডস অন হলো গাছের পাতার শেপ, সাইজ এর উপরে।
কতগুলো কোর স্ট্রাকচার, মানে যে সমস্ত গাছের পাতা, আমরা কিন্তু আম কাঁঠাল লিচুর কথা বলবো না, আমরা অর্নামেন্টাল প্ল্যান্টস এর কথা বলবো। সেই অর্নামেন্টাল প্ল্যান্টস এর মধ্যে কারো কারো আছে অনেক বড় সাইজের পাতা হয়, কোর স্ট্রাকচার, সেগুলোকে বলে কোর স্ট্রাকচার। কিছু আছে মাঝারি সাইজের পাতা, কিছু আছে চিকন পাতা, একদম চিরে, সেগুলোকে ফাইন টেক্সচার। তো আমাদের এইভাবেই চিন্তা করতে হবে কালারটা কি। তাহলে দেখো কালার, আগের স্লাইডে একটু যেতেন স্যার, ও এর আগেরটা হ্যাঁ, স্যার, এর আগেরটা এইটি এইটি আসলে একটা সিম্পলি বোঝানোর জন্য আমি এটাকে স্কেপ করে গিয়েছি। ল্যান্ড অ্যান্ড স্কেপ দুটো ওয়ার্ডকে ভাগ করেছে একটি। ল্যান্ড মিনস বোথ এ প্লেস অ্যান্ড পিপল লিভিং দেয়ার, তো জায়গা, যেখানে একটা জায়গা যেখানে মানুষ বাস করে সেটি। স্কেপ হচ্ছে মিনস দ্যাট টু শেপ দেওয়া, আলটিমেটলি ঘুরে ফিরেছে একই আসলে। ল্যান্ডস্কেপ হলো একটা শেপ দিচ্ছে, অ্যান্ড অলসো মিনস অ্যাসোসিয়েশন অর পার্টনারশিপ, অর্থাৎ মানুষের সাথে লিভিং যারা থাকে তাদের সাথে একটা কানেক্টিভিটি করবে একটা নির্দিষ্ট শেপে আর কি। সেটি ল্যান্ডস্কেপ দ্য রেজাল্ট অফ অ্যাকশন, ইন্টারাকশন অফ ন্যাচারাল অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস। এটা একটু হার্ডার বিধা আমি সেখানে যাইনি, আমি বরং প্রথম স্লাইডে ল্যান্ড অ্যান্ড ল্যান্ডস্কেপিং দিলেই মনে হয় এটা ভালো, এটা সহজতর হবে আর কি। ঠিক আছে কিনা আশিক? ঠিক আছে। তো আমরা এখন কালারটা কি, তাহলে কালারের মধ্যে the color theory is often used in landscape design by dividing the color spectrum. কালারের অনেকগুলো স্পেকট্রাম থাকবে, 4 ক্যাটাগরিতে ভাগ করেছে। এটি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এন্ড নিউট্রাল কালার। তো প্রাইমারি কালার বলতে যে সমস্ত গাছ রেড, ইয়েলো, ব্লু এই ধরনের ফুল অথবা পাতা থাকবে তাদেরকে প্রাইমারি স্কেল, প্রাইমারি কালার। সেকেন্ডারি কালারের মধ্যে আসছে গ্রিন, ভায়োলেট অ্যান্ড অরেঞ্জ। অ্যান্ড টারশিয়ারি যেটি মিক্সচার অফ অ্যাবাভ টু, এই দুটো মিশ্রণে যেখানে গাছ থাকবে। এটা একটু হার্ড, আর আমি বলছি একবার যে প্রাইমারি রেড, ইয়েলো, ব্লু, সেকেন্ডারি গ্রিন, ভায়োলেট, অরেঞ্জ, অ্যান্ড এই দুটার মিক্সচারই হচ্ছে টারশিয়ারি, মিক্সচার অফ দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ক্যাটাগরি। রাদা এইগুলো ছাড়া যেটি থাকবে নিউট্রাল, সেগুলোর মধ্যে হোয়াইট, গ্রে, সিলভার, যেগুলো অনেকেই লাইক করেন না, হোয়াইট, গ্রে, সিলভার, দেখো ফেড কালার, এগুলো হলো নিউট্রালের মধ্যে পড়েছে। তো ল্যান্ডস্কেপ করতে গেলে যারা এক্সপার্ট ল্যান্ডস্কেপ ডিজাইনার, আমি নিজেও অতটা বুঝি না, বাট এখানে কিছু রেশিও আছে যে একটা ভালো ল্যান্ডস্কেপের প্রাইমারি কালার কত পার্সেন্ট, সেকেন্ডারি কালার কত পার্সেন্ট, টারশিয়ারি কত পার্সেন্ট এবং নিউট্রাল কত পার্সেন্ট রাখবে, সবকিছু কিন্তু চিন্তা করতে হবে। এখন নিউট্রাল হোয়াইট, গ্রে অ্যান্ড সিলভার গাছ পাওয়া কঠিন, তবুও তোমরা অনেক সময় খেয়াল করে দেখো কিছু ভ্যারিগেটেড লিফি অর্নামেন্টাল আছে, সেগুলো সিলভার অর্থাৎ শেড দেওয়া থাকে, পাতাগুলোর অন্যরকম কালার, সাদাও না, কালোও না, লালও না, সবুজও না, শেড কালার যেগুলো, সেগুলো মূলত এই গ্রেডে পড়ে। তো আমাকে অবশ্যই গাছ সিলেকশনের সময় এই পয়েন্টস গুলো খেয়াল করতে হবে, এবং গাছগুলো যে প্লেসমেন্ট আমরা দেব সেখানে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ফর্মস মানে শেপটা আর কি। ফর্ম অর্থাৎ দ্য ল্যান্ডস্কেপ ডিজাইন টার্মিনোলজি, ফর্ম ইজ শেপ অফ এ প্ল্যান্ট। ইন ল্যান্ডস্কেপ ডিজাইন টার্মিনোলজিতে ফর্ম হচ্ছে গাছের শেপটা, সাচ অ্যাজ আপরাইট, কিছু গাছ আছে শুধু উপরে দেখে বাড়তে থাকবে, তোমাদের অনেক ছেলে মেয়ে আছে খালি বাড়তেই আছে, এরকম। ওভাল, কিছু আছে বাল্কি, ওভাল শেপ, কিছু কলামের মতো হবে। স্প্রেডিং আছে কিছু, ব্রড স্প্রেডিং আছে কিছু। উইপিং ফর্মের এক্সাম্পল আমাদের উইপিং যে দেবদারু বলে সেটি। ব্রড স্প্রেডিং, বড় বড় পাতা থাকবে, সেগুলো পাতাগুলো শুয়ে থাকবে। কিছু পাতা কলামের মতো কিছু গাছ, এগুলো শেপ। ফর্মটা হচ্ছে তোমার গাছের শেপ, তুমি কি ধরনের গাছ ব্যবহার করবা এবং এই ফর্মের কয়টি গাছ রাখবা তা তোমার মাথায় থাকতে হবে। টল প্ল্যান্ট ক্রিয়েট এ ভার্টিক্যাল লুক, ড্রয়িং দ্য আই আপওয়ার্ড। চিন্তা করে দেখো, যখন তুমি টল প্ল্যান রাখবা সেটা কিন্তু মানুষ সেখানে গিয়ে উপরে নিচে মুভ করবে, গাছ দেখবে। তার মানে এখানে অনেকগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, গাছ মানুষ যখন মুভ করবে তখন তার একটা ফিজিক্যাল এক্সারসাইজও হবে, তার আই সাইড, ভিশন সবকিছু একটু চেঞ্জ হবে। লো স্প্রেডিং প্ল্যান্টস ড্র দ্য অ্যাটেনশন, কোথায় দেবে? নিচের দিকে দেবে। অর্থাৎ লো স্প্রেডিং হলে সে নিচের দিকে তাকাবে, মানুষ, আমি, তুমি, সবাই। ড্র দ্য আই টু দ্য হরাইজন, নিচের দিকে। ইউজ ইন্ডিভিজুয়াল স্পেসিমেন প্ল্যান টু ব্রেক দ্য মনোটমি। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, তুমি যদি তোমার ল্যান্ডস্কেপে শুধুমাত্র টল প্ল্যান দাও, দ্যাট উইল নট গুড।
যদি ডোয়ার্ফ লোয়ার স্প্রেডিং দাও সেটাও ভালো না। এখানে অবশ্যই মনোটোমিকে অ্যাভয়েড করতে হবে। মনোটোমিকে অ্যাভয়েড করতে গেলে তোমাকে অবশ্যই টল, ডোয়ার, বিভিন্ন ফর্ম, আপওয়ার্ড, কলাম, ওভাল, স্প্রেডিং সবগুলোকে মিক্সচার করতে হবে এবং সেগুলো সিকুয়েন্সিয়াল অর্ডারে। তুমি চাইলেই এই ঘন্টাখানেক শুধু দিয়ে রাখলে আপওয়ার্ড, এরপরে 10-20টা দিয়ে রাখলে ডাউনওয়ার্ড, তারপরে দিয়ে রাখলে 15-20টা গাছ স্প্রেডিং, সেটাও না। সেখানে হয় অল্টারনেটিভ না একটা সিক্রোনোলজি থাকতে হবে, হয় 2টা-3টা পর পর 2-3টা পর ওটা সিকোয়েন্স রাখতে হবে। তাহলে সেখানে সেই ল্যান্ডস্কেপে গেলে যে কেউ কিন্তু ব্যস্ত থাকবে, তাকে বিজি থাকতে হবে দেখার জন্য। অর্থাৎ তার একটা ফিজিক্যাল এক্সারসাইজ হবে, ফিজিক্যাল গেইন হবে, যে কারণে কিন্তু ল্যান্ডস্কেপের এত 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 কারিশমা করতে হচ্ছে। Then line of sight is another critical issue. The line of sight is the viewer's eye movement. অর্থাৎ আমি তুমি যারা যাবো ল্যান্ডস্কেপে, আমার তো ভিউয়ারের চোখ আসলে এই ভিউয়ার আই মুভমেন্ট or flow being influenced by the arrangement of the plants. অর্থাৎ প্ল্যান্ট কিভাবে অ্যারেঞ্জ করবে তার উপরে কিন্তু আমাদের মুভমেন্টটা নির্ভর করতেছে, and their border. Eye movement is unconsciously affected by the way plant groupings fit or flow together, both on the horizontal and vertical planes. এই বিষয়টি হলো যে জায়গাতে গাছগুলো লাগাচ্ছে সেই সেই যে সিকোয়েন্সটা, সেই লাইনটা যদি ধরো টল প্ল্যান্ট শুধু লাগাই যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আই মুভমেন্ট খুব সহজ। এটা খুব সহজ, এখানে কোনো এনার্জি লাগবে না। আর যদি তোমার টলের পরে ডোয়ার্ফ মাঝারি দেয়, আবার টল দেয়, তাহলে আই কিন্তু মুভ করতে গেলে সে থেমে থেমে ব্রেক করবে, ব্রেকিং হবে। এতে করে কিন্তু তোমার ইয়েটা বাড়বে, প্লেজারটা বাড়বে। তো সেই ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। স্কেলটা আসলে এটি দেখে বুঝতে হবে, স্কেল বলতে ভিজুয়াল রিলেশনশিপ অফ এ ল্যান্ডস্কেপ কম্পোনেন্ট। অর্থাৎ দেখো আমার একটা ছবি এখানে ছোট্ট ব্যবহার করা আছে, যদি মাঝখানে একটা মিরর ফিট করে রাখি, তাহলে দেখো সেখানে সিমেট্রিক্যাল এন্ড অ্যাসিমেট্রিক দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। সিমেট্রিক্যাল ব্যালেন্স, স্কেল অর ব্যালেন্স মনে হয় এটি বিষয়টি। স্কেল অর ব্যালেন্স, দ্য ভিজুয়াল রিলেশনশিপ অফ দ্য ল্যান্ডস্কেপ কম্পোনেন্ট রিলেটেড টু সাইজ, তাদের বড় ছোট সাইজ, ইকুয়াল সাইজ অন বোথ সাইড অফ দ্য ল্যান্ডস্কেপ গিভস ব্যালেন্স অর স্কেলস। অর্থাৎ একটি বড় গাছ মাঝখানে দুই পাশে দুইটা ছোট গাছ, এটা কিন্তু এক ধরনের সিমেট্রিক্যাল ব্যালেন্স। এখন একদিকে মাঝখানে বড়, একদিকে ছোট, পরের দিকটা আরো ছোট বা আরো বড় হয়, তাহলে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। দুটি ব্যালেন্স এখানে কাজ করবে। সিমেট্রিক্যাল ব্যালেন্স ইজ এ মিরর ইমেজ, অর্থাৎ হুবহু যেরকম একটার পর একটা সিকোয়েন্স আছে সিমেট্রিক্যাল, আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আমি যা আছে তাই হুবহু কপি করে দেখাচ্ছে আয়নাটা। সো এখানে symmetrical balance is a mirror image arrangement in which elements on either side of a composition match on another, একে অপরের সাথে ম্যাচ করবে। এটা হলো symmetrical balance. Then asymmetrical balance যেটা বলছি যে আমি ল্যান্ডস্কেপের মাঝখান দিয়ে যাচ্ছি মাঝখানে ডান পাশে হয়তো একটা গাছ বা দুইটা গাছ, বাম পাশে আছে একটা ছোট তিনটা বড়, এগুলোকে বলছে asymmetrical balance. Asymmetrical balance is considered to be more dynamic because it integrates a variety of shape, size, color, texture and line. যে কারণে asymmetrical balance কে কিন্তু রিপ্রেজেন্ট অর্থাৎ রিকমেন্ড করে যে ল্যান্ডস্কেপের মধ্যে asymmetrical balance is better. যে symmetrical balance থাকলে সেটি মনোটোমি ক্রিয়েট করে, অর্থাৎ একঘেয়েমি ক্রিয়েট করে। এটি বলছে আর কি বিজ্ঞ ল্যান্ডস্কেপ ডিজাইনাররা। আমরা যাচ্ছি, আমাদের প্রথমে ছিল কালার, ফর্ম, লাইন, সাইড, স্কেল এন্ড ফাইনালি যাচ্ছি হলো টেক্সচার। টেক্সচারের কথা বলতে গিয়ে আমরা একটাকে বলছিলাম যে এই টেক্সচার বলতে সয়েল টেক্সচার না। টেক্সচার ইজ দ্য টাচ অর ভিজুয়াল সারফেস কোয়ালিটি অফ এনি অবজেক্ট। এখানে আমরা গাছের কথা বলছি অর প্ল্যান্ট। এই গাছটার ভিজুয়াল সারফেস কোয়ালিটি, অর্থাৎ আমরা যদি বট গাছও তো অর্নামেন্টাল আমাদের, যেটা হলো বনসাইয়ের জন্য তৈরি করা হয়, ওর পাতা অনেক বড় বড়। আবার কারোর আছে চিকন চিকন পাতা, যে মনে করো বটল ব্রাশ, খুবই টাইনি চিকন পাতা, ঠিক কিনা? The texture of a plant can be viewed as coarse, medium or fine. এখানে তিন ধরনের ইমেজ আসবে। টেক্সচার অফ এ প্ল্যান্ট হতে পারে কোর্স, হতে পারে মিডিয়াম অর ফাইন। মিক্সড প্ল্যান্ট উইথ লার্জার লিভস ক্রিয়েটস এ কোর্স টেক্সচার। দেখো আমি একটু আগে বলছিলাম যে সমস্ত গাছের পাতা বড়
সেগুলোর অ্যাপিয়ারেন্সটা অ্যাপিলটা আমার চোখের অ্যাপিলটা ফিলিংসটা হবে এগুলো কোর্স টেক্সচার। সেখানে তো মিক্স প্ল্যান উইথ লার্জ লিভস যদি হয় তাহলে কোর্স টেক্সচার, অ্যান্ড স্মল লিভস ক্রিয়েটস এ ফাইন টেক্সচার। গুঁড়ো গুঁড়ো পাতা, ছোট ছোট পাতা, সেগুলো ফাইন টেক্সচার হবে। টু অ্যাভয়েড মনোটোমি ইন এ ল্যান্ডস্কেপ, অর্থাৎ ল্যান্ডস্কেপের ক্ষেত্রে আমাকে বোথ প্ল্যান্টস অ্যাপ্লাই করতে হবে টু মেনটেন দ্য টেক্সচার। তাহলে সেখানে মনোটোমি অ্যাভয়েড হবে, বিউটি ইনক্রিজ করবে এবং সেখানে কিন্তু একটা ভালো ফিলিংস তৈরি হবে। দিস 5 এলিমেন্টস মাস্ট বি কনসিডার্ড ইন ডিজাইনিং এ ল্যান্ডস্কেপ। অবশ্যই তোমাকে 5টা বিষয় খেয়াল করে ল্যান্ডস্কেপ ডিজাইন করতে হবে। আমরা মোটামুটি এ হলো তোমার হলো এইটাতে কি আমরা দিচ্ছি কি দিচ্ছি না, টেক্সচার দরকার নেই। একটু ক্লারিফিকেশন যেটা দিচ্ছিলাম, টেক্সচারের ক্লারিফিকেশন, এইটি কিন্তু এইটুকুর মধ্যে টেক্সচার বোঝানো যায়, এইটুকুর মধ্যে এইটা হোয়াইট কোর্স টেক্সচার, বাকিগুলো ফাইন টেক্সচার। আর আমরা বলছিলাম ফাইন, মিডিয়াম, কোর্স। কোর্সের ক্ষেত্রে পাতা বড় বড় দেখাচ্ছে, ফাইনের ক্ষেত্রে গুঁড়ো গুঁড়ো পাতা, মিডিয়াম ইন বোথ এর মাঝখানে যেটি থাকে সেটি। এগুলো হলো জাস্ট একটু তোমাকে ক্লিয়ার করার জন্য, ফাইন, মিডিয়াম, কোর্স টেক্সচার। আমি তো বটের দিছিলাম এক্সাম্পল, এখানে আর গাছ না, একটা শেপ দেওয়া আছে কি ধরনের গাছকে কোর্স টেক্সচার বলতেছে, মোটা মোটা বড় বড় পাতা সেগুলো থাকবে। একজন মানুষ কিভাবে একটা ল্যান্ডস্কেপ দেখে ইমাজিন করে সেটার কিছু ভিউ, আমি এগুলো মনে হয় তোমাদেরকে না বলি, একটু হার্ডার হবে এবং এটি এত ডেপথে মনে হয় প্রয়োজন পড়বে না। টেক্সচারের এখানে কিছু ব্যাখ্যা দেওয়া ছিল, সেটাও বাদ, এখানেও টেক্সচারের কিছু ব্যাখ্যা আছে। অর্থাৎ দেখো যে ল্যান্ডস্কেপ এইটুক যদি হয়, এর পাশে যে ভিউগুলো সেগুলো কিন্তু মিক্সচার অফ কালার। এখানে তোমার কালারের যে 3টা স্কেল ছিল সেগুলো আছে এখানে, ইয়েলো, অরেঞ্জ একটা, তারপরে গ্রিন অ্যান্ড আদার কালার একটা, এরপরে হোয়াইট অ্যান্ড ফেড কালার আছে পিছনে। তো এগুলো মাথায় রাখতে হবে। প্রিন্সিপল অফ ল্যান্ডস্কেপ ডিজাইন, আমরা আগে ছিলাম বেসিক কম্পোনেন্ট, এগুলো ছিল বেসিক এলিমেন্টস। এখন আসো প্রিন্সিপল অফ ল্যান্ডস্কেপ ডিজাইন। প্রিন্সিপলের মধ্যে দেখো যে প্রিন্সিপলের মধ্যে ইউনিটি, কালার, লাইন, ওখানকার কিছু কিছু মিক্সচার আছে এখানে, ফর্ম, টেক্সচার, স্কেল, ব্যালেন্স, সিম্পলিসিটি, ভ্যারাইটি, দিস আর দি প্রিন্সিপল। আসলে এগুলোর মধ্যে কিছুটা মিক্সচার আছে, এর মধ্যে কিছু আছে বেসিক প্রিন্সিপল, আসলে মনে হয় ওইটা না, এইটাই আসলে প্রিন্সিপল, ওইটা এর মধ্যে কম্পোনেন্টস এর মধ্যে চলে গেছে। প্রিন্সিপলের মধ্যে এইটাই আসো। প্রিন্সিপল হলো যে ফোকালাইজেশন, প্রপোর্শন, ব্যালেন্স, অর্ডার, রিপিটেশন, রিদম অ্যান্ড ইন্টারকানেকশন, দিস আর দি 7 প্রিন্সিপল। এইটা হলো প্রিন্সিপল। আর আগেরটা ছিল কিন্তু কম্পোনেন্টস, বেসিক কম্পোনেন্টস, অর্থাৎ প্রতিটা প্রিন্সিপল ওগুলো থাকবে, কম্পোনেন্টগুলো থাকতে হবে। ফোকালাইজেশন কাকে বলে, প্রপোর্শন কিভাবে হয়, ব্যালেন্স কিভাবে হয়, অর্ডার কিভাবে হয়, রিপিটেশন কিভাবে হয়, রিদম এন্ড সিকোয়েন্স কিভাবে হয়, ইন্টারকানেকশন কিভাবে হয়, সেগুলোর বিস্তারিত আছে, মানে দিয়ে শেষই করে দেই আর কি করে না। ফোকালাইজেশন হলো ফোর্স দ্য ইন্ডিভিজুয়াল ভিউ টু এ সার্টেন ফোকাল পয়েন্ট। আমি বা তুমি যে কেউ একটা ল্যান্ডস্কেপে ঢুকলে আমার ভিউকে যে কোনো একটা পয়েন্টে ফোকাস করে, অর্থাৎ একটা ল্যান্ডস্কেপের ভিতরে আমরা বলছি লন কুড বি ওয়ান অফ দ্য ফোকাল পয়েন্ট, অথবা যদি একটা ল্যান্ডস্কেপের মাঝখানে একটা ল্যান্টেনা লাগায় রাখে, বাতি লাগায় রাখে সুন্দর করে, সেটা হবে ফোকাল পয়েন্ট। অর্থাৎ আমার যে ইন্ডিভিজুয়াল আসবে তার ভিউকে যেখানে কানেক্ট করবে সেটাই ফোকাল পয়েন্ট। সো এনি গুড ল্যান্ডস্কেপ ডিজাইন হ্যাজ এ ফোকাল পয়েন্ট হোয়ার দ্য ভিউয়ার্স, তারা কি করে সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে, ঢুকেই সেখানে তাকাতেই হবে, চোখ মানে ভিউয়ার্স এর আই সেখানে যাবে। সেটি চুজ অ্যান্ড প্লেস ভিজুয়াল স্ট্রং এলিমেন্টস ইনটু দ্য ল্যান্ডস্কেপ ডিজাইন। ফোকাল পয়েন্টস এর মধ্যে কি হতে পারে, যে ক্যান বি এ প্ল্যান্টস, ক্যান বি এ ফাউন্টেন, ক্যান বি এ পুল, ক্যান বি কালার অর টেক্সচার, যে কোনো একটা বিষয় ফোকাল পয়েন্ট হতে পারে। তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে আমার এখানে। ফোকাল পয়েন্ট এখানে দেখো দুইটা ফোকাল পয়েন্ট দু রকমের, কিন্তু ওই ল্যান্ডস্কেপের মাঝখানে আছে
ওই মাঝখানে ল্যান্টার্ন একটা এর মধ্যে আছে, ওয়াটার গার্ডেনের মধ্যে একটা স্ট্রাকচার আছে, ওইটাই ফোকাল পয়েন্ট। এটার মাঝখানে সেন্টার লন এন্ড হেজ লাগানো যেটা আছে সেটাই ফোকাল পয়েন্ট। এভাবে ফোকাল পয়েন্ট আই ক্যাচিং করার জন্য প্রপোর্শনাল ব্যালেন্স দেখো, প্রপোর্শনাল স্কেল, সেক্ষেত্রে প্রপোর্শনাল স্কেল বলছে যে এখানে আমাদের proportion গেল কোথায় রে বাবা, proportion and scale to related design principle। এখানে proportion refers to the size relationship, অর্থাৎ ছোট বড় রিলেশনশিপ that parts of a design to each other and to a design as a whole। এখন ছোট বড় সেক্ষেত্রে স্কেল দিয়ে বোঝানো যায় যে এটা ছোট এটা বড়। প্রপোর্শনেটলি বলতে গেলে দেখো proportion is equal relative size of a parts of a whole, একটা টোটাল জিনিসের রিলেটিভ সাইজ কে বোঝাচ্ছে প্রপোর্শন দিয়ে। and then দেখো যে এইটা একটি হোম গার্ডেন ল্যান্ডস্কেপ, সেটি ডিজাইনটাকে প্রপার প্রপোর্শন এন্ড স্কেল উইথ এ প্লিজিং এন্ড রিলেশনশিপ এক্সিস্টিং অ্যামং দ্য বিটুইন ইচ আদার। এখানে একটি বাড়ির দুই পাশে দুইটা গাছ, সেখানে একটা প্রপোর্শন আছে বড় গাছ ছোট গাছ দিয়ে করছে আর কি। এগুলো একটু হার্ড, আর আমি জানি না এটা কিভাবে। এখানে একটা প্রপোর্শন আছে যে আমাদের ল্যান্ডস্কেপে এন্ট্রান্স করছে, এন্ট্রান্স করে ডান পাশে বাম পাশে কিন্তু সিমিলার শেপ থাকতে হবে। এখন যদি প্রপোর্শনেটলি এটা ছোট হয় এটা বড় হয়, এখানে কিন্তু দেখতে খারাপ হবে। এবং অ্যাজ এ হোল এখানে আমার চোখটা কিন্তু এখানে গিয়ে পড়ছে, সো এই পাশে দুইটা গাছই সমান থাকতেছে। এবং এর বরাবরই কিন্তু একটা হাউস আছে এখানে, যেখানে হয়তো ডিসকাশন হয়। সবকিছু একটা প্রপোর্শন মেনটেন করে তারা চলছে। এবং দেখো এই পাশে তাকালে ডান পাশের যে ভিউটা, সেই ভিউটার যে অ্যারেঞ্জমেন্ট, বাম পাশের ভিউটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু একদমই সেম বলতে গেলে। সো এটি হচ্ছে প্রপোর্শনেটলি অ্যারেঞ্জ করে। পিছনে দুইটা গাছ আছে দেখো, বড় গাছ, এই দুটো গাছও কিন্তু প্রপোর্শনেটলি অ্যারেঞ্জ করা আছে, অর্থাৎ সবকিছু হবে প্রপোর্শনেটলি। এখন ব্যালেন্স ইজ রেফার্স টু এ স্টেট of equilibrium, it could be a real or কি পারসিসিভ। এখানে ট্রেডিশনালি উই থিঙ্ক এ ব্যালেন্স ইজ দ্য ব্যালেন্স, মানে তোমার হলো সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল যে ব্যালেন্সের কথা বলছিলাম সেইটি। এখানে সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে এইটি, যেটা দুই পাশে সমান থাকবে, আর অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হলো যে পাশে এক পাশে কম এক পাশে বেশি থাকবে। ওয়ার্ডার অর ইউনিটি, এখানে কিছু ওয়ার্ডারের কথা বলা আছে। ওয়ার্ডার রেফার্স টু দ্য অর্গানাইজেশন ব্যালেন্স ল্যান্ডস্কেপ। সেখানে ওয়ার্ডার বলতে দেখো ক্রোনোলজিক্যাল কিছু ওয়ার্ডার থাকবে, ছোট থাকবে বড়, ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে, একটা ওয়ার্ডার আছে। যখন বড় গাছগুলো তখন বড়গুলোই থাকবে, পরে নিচ থেকে আসো সেগুলো গ্রাজুয়ালি ছোট হবে। এবং এখানে সবগুলো বিষয় মেনটেন করেছে। এখানে কালার কম্বিনেশন আছে, এখানে লাইন আছে, এখানে স্কেল আছে, এখানে ব্যালেন্স আছে, সবকিছু মেনটেন করে কিন্তু এটা করেছে। এটা অবশ্যই আমাদের দেশের নয়, এরকম একটা ল্যান্ডস্কেপ থাকলে তো ভালোই হতো, তাহলে সব মানুষ সেখানে গিয়ে সুস্থ হতে পারতো, মানুষ অসৎ কাজ করতো না। রিপিটেশন রিদম, এখানে রিপিটেশন ইজ ক্রিয়েটেড বাই দি রিপিটেড ইউজ অফ এলিমেন্টস, অর্থাৎ রিপিটেশন প্রয়োজন, অর্থাৎ একটা কাজ একাধিকবার দিতে হবে, এটা একটা রিপিটেশন। সেটি কিন্তু আবার টু ক্রিয়েট এ প্যাটার্ন অর সিকোয়েন্স ইন দ্য ল্যান্ডস্কেপ, রিপিটিং দ্য লাইন কালার ফর্ম। রিপিটেশন হবে সবকিছুরই, লাইনের রিপিটেশন হতে পারে, কালারের হতে পারে, ফর্মের হতে পারে, টেক্সচার, এগুলো এলিমেন্ট, বেসিক এলিমেন্টস, সেই বেসিক কম্পোনেন্টস সেগুলো কিন্তু রিপিটেশন হতে পারে, এবং সেটা রিদম ক্রিয়েট করবে, একটা মনোমুগ্ধকর পরিবেশ ক্রিয়েট করবে। অবশ্যই রিপিটেশন থাকবে, আমাদের এই সিনারিগুলোতে আছে রিপিটেশন, এটা রিপিটেশন এর পাশে আছে, বোথ রিপিটেশন হচ্ছে, রিপিটেশন হচ্ছে। এখানে একটা ছোট বড় হয়ে গেছে, বেসিক্যালি শেপ রাখতে পারেনি, এটা রিপিটেশন আছে। তো আমাদের এখানে ফোকাল পয়েন্ট আছে, রিপিটেশন আছে, রিদম সবকিছু আছে। আমরা রিদম এন্ড সিকোয়েন্সের ক্ষেত্রে রিদম ইজ এ রেজাল্টস অফ রিপিটেশন, এটা একটার সাথে একটা কানেক্টেড। দেন ইন্টারকানেকশন বলতে দেখো, ইন্টারকানেকশন রেফার্স টু দি প্র্যাকটিস অফ কানেক্টিং ওর ফিজিক্যালি জয়েনিং অল ল্যান্ডস্কেপ এলিমেন্টস অ্যান্ড স্পেস, একটার সাথে একটা কানেক্টেড করছে। এখানে ল্যাক অফ ইন্টারকানেকশন, মাঝখানে ফাঁকা আছে, ইচ্ছা মতো একটা গাছ হয়েছে, মাঝখানে 3 বিঘা ফাঁকা, এরপর আবার ছোট একটা, এটাকে কানেকশন ইন্টারকানেক্টেড থাকতে হবে। এটি ল্যান্ডস্কেপ সুন্দর হবে না, একটার সাথে একটা কানেক্টিভিটি থাকবে, সেখানে কোর্স থাকবে, ফাইন থাকবে, টেক্সচারও থাকবে, কালার থাকবে, অর্থাৎ যে বেসিক কম্পোনেন্ট সেগুলো ম্যাচ করার পরেই কানেক্টিভিটি থাকবে। এই হলো মোটামুটি, আমার হাত দিকে না যায় এগুলো ভয় লাগবে। মোটামুটি আমি সামারি করে দিচ্ছি, সেটি হলো
এখানে যেটি পড়তে হবে সেটি হলো ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপিং কি, ইম্পর্টেন্স অফ ল্যান্ডস্কেপ থাকলো, ল্যান্ডস্কেপের অবজেক্টিভস কি, ল্যান্ডস্কেপের ক্লাসিফিকেশন কি কি আছে, হোয়াট ইজ দ্য বেসিক এলিমেন্টস, বেসিক কম্পোনেন্টস অফ ল্যান্ডস্কেপ অ্যান্ড প্রিন্সিপল অফ ল্যান্ডস্কেপ। ঠিক আছে কিনা? এই কতগুলো পয়েন্ট পড়লেই হবে, এর বাইরে যাওয়ার দরকার নেই, প্রয়োজন পড়বে না। ঠিক আছে, জি স্যার। 11টা কিন্তু বাজ, আমার আবার অনেক কাজ, অনেকগুলো কাজ আছে। অ্যাটেন্ডেন্স আমার কাছে রেকর্ডটা থাকলে অসুবিধা হবে না, আমি দিয়ে সবাইকে দিয়ে দেবো।